হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে কোনো কমার্শিয়াল বিল্ডিং এর ডিজাইন পলিসি আমরা কিভাবে ডেভেলপ করতে পারি বা যদি ডিবি বোর্ড বসাতে হয়, সো ডিবি বোর্ডের পজিশন গুলা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। এখন মনে করেন যে কমার্শিয়াল বিল্ডিং তো আর একতলা হবে না, এটা কোনো 2-3 তলা বিল্ডিং বা 10 তলা বিল্ডিং যেটাই হোক না কেন, আমাদের কিন্তু ফ্লোর ওয়াইজ এই কাজগুলো করতে হয়। তো প্রত্যেকটা ফ্লোরে আমার লাইট ফ্যান লাগে, আমার সকেট লাগে, আমার ওয়ারিং করতে হয়। তো যদি আমি বলি যে কমার্শিয়াল বিল্ডিং এর টিপিক্যাল লুক গুলা কেমন হয়, টিপিক্যাল লুক মনে করেন অনেকটা দেখতে এরকম হতে পারে। So, আপনার বিল্ডিং এর শেপের উপর ভিত্তি করে এটা কম বেশি ডিফারেন্ট হয়। তো ইলেকট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে আমাদের কমপক্ষে দুইটা ড্রয়িং দিতে হয়। সো একটা হচ্ছে লাইট ফ্যান লেআউট এবং সাথে হচ্ছে কন্ডিউট লেআউট। একটা দিতে হয় হচ্ছে আমাদের সকেটের লেআউট। সো সকেট গুলো যেহেতু অনেক থাকে, তো সকেটের জন্য আলাদা একটা শীট করতে হয়, তো সেই শীটটা আমরা এইভাবে জমা দিয়ে থাকি। তো আজকে ক্লাসে আমাদের যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে গত যে ক্লাসগুলো আমরা করেছি সেখান থেকে যত কিছু শিখছি তার উপর ভিত্তি করে এটা ড্রয়িং প্রডিউস করা। তো আমরা দেখি যে আসলে আমাদের মতো যে কাজগুলো আমরা করছি সেই অনুযায়ী আমরা এরকম মানের একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং তৈরি করতে পারি কিনা। তো এইখানে আমি অলরেডি একটা আর্কিটেকচারাল ড্রয়িং রেখে দিয়েছি, সো এটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং। সো এটারই কিন্তু ইলেকট্রিক্যাল ড্রয়িং অলরেডি করা আছে এই জায়গাতে। সো আমরা যেটা করবো যে আপনি যেহেতু প্রত্যেকটা বিল্ডিং এ নতুন করে পাবেন, আর্কিটেকচারাল ড্রয়িং নতুন করে থাকবে, সো এরকমই দেখবেন যে ওপেন কিছু স্পেস আপনার সামনে দেওয়া থাকবে, শুধু বিল্ডিং এর নাম বা ফ্লোরের নাম বা রুমের নাম দেওয়া থাকবে। তো সেইখানে আপনাকে ইলেকট্রিক্যাল কাজগুলো করতে হবে। তো চলো আমরা শুরুটা করি, অন্তত পক্ষে লাইট ফিক্সচার বসে ওয়ারিংটা আমরা করতে পারি কিনা সেটা আমরা আজকে একটু ট্রাই করে দেখি। সো আমরা এই রুম দিয়ে শুরু করি। সো এই দুইটা বেসিক্যালি আমাদের অফিস রুম। সো ডকুমেন্টেশন সেক্টর মানে এটা আমাদের অফিস। তো অফিসের জন্য আমাদের মনে থাকার কথা যে লাক্স লেভেল কত লাগতো, মানে যে কোনো বিল্ডিং শুরুর সময় অলওয়েজ লাইট ফিক্সচার আগে ব্যবহার করবেন, অলওয়েজ। সো এতে করে হবে কি একটা মোমেন্টাম চলে আসবে, আপনি কাজ করার আগ্রহ খুঁজে পাবেন। আমি যদি এখান থেকে দেখি, আমার এই ওয়াল থেকে এই ওয়ালটা মেবি আমার একটা সরে গেছে, আমি এটা একটু ওয়ালটা আঁকাই নিই। 125 হবে, ঠিক আছে। তো আমি যদি এটা একটু মেপে দেখি যে কতটুকু আছে, তো এদিকে মনে করেন 5.525 এত মিলিমিটার, আর এদিকে আছে হচ্ছে আমার 6.769 মিলিমিটার। তো আলটিমেটলি এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমাকে এখন দেখতে হবে যে আমার এখানে কতগুলো লাইট লাগতে পারে। তো আপনাদের মনে আছে যে আমরা কিভাবে লাইটের ক্যালকুলেশন করতাম? তো এতদিন তো আমরা এক্সেলে বলি বা ডায়ালাক্সে বলি করছি, কিন্তু আপনি তো প্রতিনিয়ত যখন ড্রয়িং করবেন এটা তো আর এক্সেলে বা এইভাবে করতে পারবেন না, রাইট? তো সেই ক্ষেত্রে আপনাকে মানে মাথার মধ্যে ক্যালকুলেশন অনেক তাড়াতাড়ি করতে, দেখেন আমরা কিভাবে করতেছে। একদিকে আমার 5.525 আছে, একদিকে আছে আমার 6.769। সো আমার এই পুরা রুমের এরিয়াটা হচ্ছে 37.39 মিটার স্কোয়ার এরিয়া। তো যদি আমি আপনাকে বলি যে এই জায়গাতে মনে করেন ভাইয়া আপনার 300 লাক্সের মতো আলো লাগবে, তাহলে আপনি তো জানেন যে পার স্কোয়ার মিটারে 300 লুমেন করে লাগে, তাহলে এই রুমে আমার কত লুমেন লাগবে? এটাকে 300 দিয়ে গুণ করেন। সো এই জায়গায় আমরা পাচ্ছি কত? 11,219 লুমেন আমার আলো এই রুমের মধ্যে লাগবে। তো নর্মালি এই সমস্ত অফিস রুম গুলাতে আমরা 2 ফিট বাই 2 ফিটের প্যানেল লাইট ব্যবহার করে থাকি। তো প্যানেল লাইট গুলো নর্মালি হয় হচ্ছে আপনার 2 ফিটের গুলা 36 ওয়াট, 40 ওয়াট এবং 48 ওয়াট। তো এই সমস্ত প্যানেল লাইটের ক্ষেত্রে আমরা তো অলরেডি জানি যে 110 লুমেন প্রতি ওয়াটের রেসপেক্টে আমরা পাই। তো ধরেন আমাদের এখানে তো আমরা ধরে নিলাম 11,500 লুমেন আলো আমার লাগবে। ওকে, তো আমাদের একটা যদি 36 ওয়াট লাইট আমরা নিই, তো এইখানে যদি আমরা 110 করে ধরি, তাহলে একটা লাইট থেকে গড়ে আমরা কত পাচ্ছি? একটা লাইট থেকে গড়ে আমার 3,960 লুমেন আমরা পাচ্ছি। কিন্তু আমরা তো এটাও শিখেছি যে আমার প্রথম দিনে যে পরিমাণ লুমেন থাকে সেটা সময়ের সাথে সাথে ডিগ্রেড করে বা এর মানে কোয়ালিটিতে হ্রাস হয়ে যায়। তো সেই হিসেবে আমরা দেখছিলাম যে 80% মোটামুটি আমরা পাই রিয়েল লাইফে। তো এটাকে আমরা 80% করলাম, দেখেন। তার মানে এই লাইট থেকে গড়ে মনে করেন আমি 3,168 লুমেন আলো পাবো এন্টায়ার লাইফ জুড়ে। হ্যাঁ, তো আমি সহজ করার জন্য এটাকে 3100 লিখে রাখলাম। তো আমাদের যেটা করতে হবে যে 3100 লুমেন যে আলো দিতে পারবে এমন একটা লাইট আমাকে রুমের মধ্যে ব্যবহার করতে হবে। তো আমাদের কত লুমেন দরকার ছিল তোমরা এখান টোটাল? থেকে হবেন। টোটাল আমাদের দরকার ছিল হচ্ছে 11,500। এটাকে 3100 দিয়ে ভাগ করেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের থ্রি বুঝলে? পয়েন্ট খেজুর খান। সেভেন জিরো সংখ্যক হচ্ছে লাইট লাগবে। সো 3.70 তো আর নিতে পারবো না, তো চারটা আমার লাইট রাত্রে লাগবে, নেই। তাই না? সো আমরা বুঝলাম যে এই রুমে যদি আমার 300 লাক্সের মতো আলো লাগে, সেই ক্ষেত্রে যদি আমরা এদের 36 ওয়াট লাইট অবস্থা তো ব্যবহার করে হেরা থাকি, সেজে গুলো দেখা তাহলে আমার যাচ্ছে মোটামুটি আগের বউ চারটা লাইট এলা আছে লাগতেছে। ক্লিয়ার মেলা ব্যাপারটা? বান্ডিয়া করে লাভ এখন তো দিয়ে মনে করেন সবসময় তো আমার অফিস রুমে 300 লাক্স নাও লাগতে পারে। আল্লাহ মাফ করুক কিছু কিছু রুম রেজিস্টার থাকে যেমন নাম্বার আমাদের কি রুমে যেখানে ডকুমেন্টস রিডিং এর ব্যাপার থাকতে পারে, বা যেখানে কনফারেন্স রুম থাকতে পারে, সেখানে দেখবেন যে 500 লাক্সের কথা বলা আছে বিএনবিসি তে। যদি আমার এই রুমে মনে করেন 500 লাক্সের মতো আলো লাগতো, সেই ক্ষেত্রে আমরা হিসাবটা কিভাবে করতাম? দেখেন সেম, এভরিথিং সেম।
শুধুমাত্র ভ্যালু গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমার 500 লাক্সের আলো প্রয়োজন। সো আমি রুমের এরিয়াটা দেখি 5.525, মানে তাড়াতাড়ি করবেন এই জিনিসগুলা। এই যে 6.769 ইন্টু আমার 500। সো আমি এখানে কত পাচ্ছি? 18,699। এটাকে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে? এই যে 3100 দিয়া। সো আমি এখানে কত পাচ্ছি? 6.03। এখন এই যে এটাকে আমি 3100 কেন ভাগ করলাম বলেন তো? কারণ আমরা তো 3600 লাইটে ব্যবহার করছি। তো আমরা একটু আগে দেখছি 3600 লাইট ব্যবহার করলে গড়ে আমাদের 80%, মানে 20% যে লস হয় সেগুলাকে বাদ দিয়ে আমাদের মোটামুটি 3100 কিলোমিটার আমরা পাই। সো আমরা বুঝলাম যে যদি আমার এই রুমের মধ্যে 500 লাক্স অ্যাচিভ করতে হয় তাহলে গড়ে আমাদের 6টা লাইট ব্যবহার করতে হবে। সো দেখেন একটু কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি যে আমার এই জায়গা 6টা লাইট আমার বসবে। সেটা আমার শেষ, লাইটের পাস শেষ। এখন আমরা ফ্যানের দিকে আসি। ফ্যানের কথা মনে আছে যে আমরা বলছিলাম যে অ্যাজ পার বিনমিচ অনুযায়ী যদি আমরা 56 ইঞ্চির ফ্যান ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের গড়ে প্রতি 9 থেকে 12 স্কোয়ার মিটারের জন্য একটা করে ফ্যান লাগে, রাইট? সো 9 থেকে 12 স্কোয়ার মিটারের জন্য একটা করে ফ্যান লাগে। সো এভারেজে 10 মিটার স্কোয়ার মতো আমরা ধরতে পারি। তো সেই হিসাবে দেখেন আমাদের আসছে 37.39 মিটার স্কোয়ার। এটাকে 10 দিয়ে ভাগ করেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে এই রুমে গড়ে আপনার 3.7 সংখ্যক ফ্যান লাগে। তার মানে তো এটা রাউন্ড ফিগার নিতে হবে, একটা ইন্টিজার নিতে হবে, তো 4টা আমার ফ্যান লাগবে। সো দেখেন আমরা অ্যাজ পার বিএনবিসি অনুযায়ী বুঝলাম যে এই রুমে আমাকে 6টা লাইট ব্যবহার করতে হবে, 4টা ফ্যান ব্যবহার করতে হবে। এখন আমরা দেখবো এটা কি ইফেক্টিভ ওয়েতে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ওকে, আরেকটা সাথে মনে থাকার কথা যে আমরা যখন মানে বিএনবিসি পড়ছিলাম তখন বলছিলাম যে যদি আমার রুমটা যথেষ্ট বড় হয় সেক্ষেত্রে ফ্যানটা দুই দিকেই গড়ে আপনার 3 মিটার থেকে শুরু করে 3.5 মিটার পর পর বসবে। সেটাও আমরা একটু ক্রস চেক করবো। যদি রিয়েল লাইফে যেটা হয় যে 2.5 মিটার থেকে শুরু করে 3 মিটার পর্যন্ত এক একটা ফ্যানের ডিস্টেন্স হতে পারে। তো সেটা আমরা দেখে আসি জিনিসটা। তো আমি এখন একটু করি। আমরা যখন কমার্শিয়াল বিল্ডিং করি, মানে যেটা ট্রিক্স সেটা হচ্ছে যে বেশিরভাগ কমার্শিয়াল বিল্ডিং এর রুম গুলা খুব বেশি ডিফারেন্ট হয় না, একই রকমের রুম হয়, মাল্টিপল সংখ্যক রুম হয়। দেখেন আপনার যদি এই রুমে ক্যালকুলেশন একবার হয়ে যায় আপনাকে এই রুমে ক্যালকুলেশনে কোনো মাথা ব্যথা করতে হবে না। দে আর সেম। এই দেখেন একই এরিয়া, একই এরিয়া, অলমোস্ট একই এরিয়া, সব একই এরিয়া। সো আপনি যেটা করতে পারেন এটাকে ডাইরেক্টলি কপি করে এই রুমে, এই রুমে, এই রুমে, এই রুমে বসে দিতে পারবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমরা এটা করি। তো সবার আগে আমরা একটা লাইন কমান্ড নিই। সো লাইন কমান্ডটা কেন লাগবে? কারণ আমরা এখানে বসাবো 6টা লাইট এবং 4টা ফ্যান। দেখেন এদিকে আমার একটু বড় স্পেস আছে, এদিকে আমার একটু ছোট স্পেস আছে, রাইট? সো যদি আমি মনে করি 6টা লাইট বসাবো, এখন এটা কিভাবে বসাতে পারি? তারপরে মনে আছে যে যখন বলছিলাম যে লাইট যদি আমি এই একটা লাইট বসাইতাম আমার অনেক আলো আসতো, কিন্তু চারপাশে আমি ইকুয়াল বা ইউনিফর্ম হইতে লাইট পাইতাম না। তো সেই জন্য লাইট বসানোর কিছু নিয়ম কানুন আছে। তো নিয়ম কানুন গুলো কেমন? যদি মনে করেন আমার একটা লাইট আমার এই ওয়াল থেকে 1 হাত দূরে বসে, পাশ পরের লাইটটা অন্ততপক্ষে তার ডাবল ডিস্টেন্সে বসবে। এই কারণটা কি? কারণটা হচ্ছে যদি আমি এটাকে এভাবে চিন্তা করি, দেখেন এই লাইটের যে রেডিয়াসটা সেটা হচ্ছে একটুকু জায়গায় মিলে আছে, এই লাইটের রেডিয়াসটা কিন্তু ঠিক একটুকু জায়গার মধ্যে আছে। তার মানে দেখেন কোথাও কোনো গ্যাপ থাকলো না। কিন্তু আপনি যদি করতেন কি, এটা এখান থেকে 1 হাত দূরে বসাইছেন, এটাও এখান থেকে 1 হাত দূরে বসাইছেন এইভাবে করে, তাহলে কি ওভারল্যাপ হয়ে যেত। এখানে এই যে এই লাইটটা আমার এই পর্যন্ত আসতো, আবার এই লাইটের মাঝখান থেকে আমার এই পর্যন্ত আসতো, মানে এই মাঝখানের জায়গাটা ওভারল্যাপ হয়ে যেত। তো সেই জন্য যখন আমাদের লাইট বা ফ্যান ব্যবহার করতে হয় তখন মনে রাখতে হয় যে আমার ওয়াল থেকে কোন একটা ফিক্সার যে পরিমাণ দূরত্ব আছে তারপরে ফিক্সারটা অন্তত তার ডাবল ডিস্টেন্স হবে। তার মানে আমার ওয়াল থেকে এটা যদি 2 হাত দূরে থাকে এটা এখান থেকে 4 হাত দূরে থাকতে হবে। তো এই জিনিসগুলো কিভাবে করে আমি একটু দেখা যেতেছে এখন। তো আমি যদি স্যাটেলাইট ব্যবহার করতে চাই, আমি যদি মনে করি যে একটা লাইট আমার এখানে বসবে, একটা আমার এইখানে বসবে, তারপরে আমার একটা এইখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, আপনি আপনার বিল্ডিং এ ব্যবহার করতে পারবেন, এটা কেউ বাধা দিবে না। প্রবলেমটা হচ্ছে এমনি করে যদি বসান সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ইউনিফর্মিটি পাবেন না। হয়তো এই জায়গায় 500 জায়গায় 800 লাক্স পাবেন, এইখানে দেখা যাবে 300 লাক্স হইতেই কষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করবো, যে কমান্ডটার নাম হচ্ছে ডিভাইড কমান্ড। মানে আমি আমার এন্টায়ার যে স্পেসটা আছে সেটাকে আমি ইকুয়ালি ডিভাইড করবো যাতে আমি লাইটগুলোকে ঠিক মতো ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এই দিকে আমি 3টা লাইট ব্যবহার করতে পারি, এই দিকে 3টা লাইট ব্যবহার করতে পারি, তাহলে 3 আর 3 6। মানে এটা জাস্ট প্রিলিমিনারি অ্যাজাম্পশন, আমরা দেখি এটা ঠিকমতো কাজ করে কিনা। আমি এখান থেকে একটা লাইট নিই। এখন দেখেন যে কমান্ডটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে ডিভাইড কমান্ড, যে DIV। সো আমি যদি এটাকে 3 ভাগে ভাগ করি, দেখেন আমার লাইনটা এই একটা ভাগে ভাগ করে দিছে, এই একটা ভাগ করে দিছে, এই একটা ভাগ করে দিছে, তাই না? কিন্তু আমার দরকার ছিল 3টা পয়েন্ট
যে 3টা পয়েন্টে আমি লাইট ব্যবহার করতে পারবো, সেই জন্য এটাকে আমি 3 ভাগে ভাগ করলে চলবে না। আমরা তাহলে কি করব, যখনই আপনি দেখবেন যে আপনার কোন একটা লাইনের উপরে কোন একটা স্পেসিফিক সংখ্যার লাইট বা ফ্যান ব্যবহার করতে হবে, ডিভাইড সেটা করবেন তার ডাবল সংখ্যা নিয়ে। তার মানে হচ্ছে আমি এআইভি কমান্ডটা নিলাম, এন্টারে চাপ দিলাম, আমার 3টা লাইট লাগবে, রাইট? সো দেখেন আমি এটাকে 6 ক্লিক করলাম, এই যে 6, 6 ভাগে লাইনটা ভাগ হয়ে গেছে। এই একটা ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। আমরা তো জানি কি, আমার এইখান থেকে এটা যদি 1 হাত দূরে হয়, এটা 2 হাত দূরে হবে, কিন্তু 2 হাত দূরে না, এটা 1 হাত দূরেই আছে। আপনি করবেন কি, এখান থেকে এটা ডিলিট করে দেন, দেখেন এই যে। তার মানে কি, এইটা 1 হাত দূরে ছিল, এটা 1 হাত দূরে ছিল, মাঝখানে সরাই দেওয়ার কারণে 2 হাত দূরে চলে আসলো। সিমিলারলি এটা আমি সরাই দিলাম, দেখছেন? তো 3টা লাইট কিন্তু আমার সুন্দর করে বসে গেল। আমি যদি একটু মেপে দেখাই, সো এইটা আমার আছে হচ্ছে 11, 17, এটা দেখেন ডাবল আছে, দেখছেন? সো 22, 34, 22, 23, 33 একদম কাছাকাছি, হয়তো ফ্র্যাকশনের জন্য শো করে নাই, রাইট? সো এইটা আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, সো আমি ধরেন এদিকে বসালাম। এখন আমার এইটাকে আমি কি এমনি করে এভাবে বসাই দিব? সো এমনি করে বসাই দিল, সো বসাই দিলে কিন্তু হবে, দেখেন আমার ছোট লাইট বসে গেল, কিন্তু ইকুয়াল থাকলো না। এদিকে একটু কম ডিস্টেন্স, এদিকে বেশি ডিস্টেন্স, সো এদিকেও আমাকে ওই ডিভাইড কমান্ড ব্যবহার করতে হবে। কিভাবে করব? আমি যেটা আমার এই পয়েন্ট আসছে, এখান থেকে সিম্পলি একটা লাইন এখানে টানলাম, দেখছি টানলাম। এরপরে এটাকে এমনি করে ধরেন, ধরার পর টেনে এই ওয়াল পর্যন্ত নিয়ে যান, দেখছেন? এই যে ওয়াল পর্যন্ত নিয়ে গেলাম। সো এখন আপনি এটাকে ডিভাইড কমান্ড করেন। সো ডিভাইড কমান্ড কিভাবে করব? 2 ভাগে ভাগ করতে হবে আমাদেরকে, কারণ আমার এদিকে 1 ভাগ থাকবে, এদিকে 1 ভাগ থাকবে, রাইট? সো এই যে আমি ডিভাইড করলাম, এন্টারে চাপ দিলাম। সো 2 এর ডাবল কত? 4, এই যে দেখেন 4 এ ক্লিক করলাম। সো আমার এই মাঝখানটা সরাই দিলাম, সো ইকুয়াল ডিস্টেন্স হইলো। তার মানে হচ্ছে আমার এখান থেকে এটা কতটুকু দূরে আছে? 13, 81, সরি 23, 81, দেখছেন? এই যে 27, 63, রাইট? সো এইটা আমার ডাবল ডিস্টেন্সে চলে আসছে। সো আমি এখন যেটা করতে পারি, আমার এই সোজা করে লাইট গুলা বসবে। সো আমি এটাকে এখানে একটা টেনে রাখি। সো আমি এই দুইটাকে দেখেন সিম্পলি এমনি করে ধরি, এখানে মুভ করে এখানে টেনে নিয়ে আসলাম, এই যে 3টা হয়ে গেল না? আবার এটাকে এমনি করে ধরেন, এটাকে মুভ করে বা কপি করে এই জায়গার মধ্যে নিয়ে আসেন, এই যে দেখেন। সো আপনি এখন ইকুয়ালি আপনার রুমের স্পেসটাকে সাজাই নিছেন, যাতে করে আপনার যদি লাইটগুলো বসান, এই লাইটগুলো আপনাকে ইকুয়াল স্পেসে যেভাবে লাইটগুলো দিত বা আলো দিত, সেভাবে আপনাকে আলো দিতে পারবে। আপনি কিন্তু মাপগুলা খেয়াল করেন না? সো আমি এখান থেকে এটা মাপি। সো এইটা আছে 23, 23, সরি 22, 33, এইটাও আমার 22, 33, 5, এইটা দেখবেন তার অর্ধেক আছে, এই যে দেখছেন, এটা তার অর্ধেক আছে। সিমিলার আমি এদিকে যদি মাপি, ওই একই অবস্থা পাবেন, এই যে দেখেন এখানে আমার আছে 27, 63, এখানে এই যে দেখেন 13, 81। সো আলটিমেটলি এখন আমরা বলতে পারি যে আমি যে স্পেসটা ম্যানেজ করেছি, সেই জায়গাতে আমি লাইটগুলো ব্যবহার করি, তাহলে সেটা আমাকে সবচাইতে পারফেক্ট ওয়েতে লাইটটা সাপ্লাই দিতে পারবে। তো আমি এইটা মনে করেন লাইটটা বুঝলাম যে এই রুমে আমার ছোট লাইট বসবে, কিন্তু আমার তো ছোট লাইটের কাজ না, আমার 4টা লাইটও, সরি 4টা ফ্যান আমার লাগবে। এখন যদি আমি মনে করি যে আমি এই জায়গাতে শুধুমাত্র লাইট দিয়ে করতাম, তাহলে মনে করেন ফ্যান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু আমাদের করতে হয় কি, ফ্যানও করতে হয় এবং লাইটটাও এখানে করে নিতে হয়। তো আমি আপাতত ইমাজিন করতেছি আমার এই জায়গাতে কোনো লাইট ছিল না, লাইটগুলো বাদ, রাইট? সো আমি এগুলাকে মনে করেন সরাই দিচ্ছি, দেখেন এটা ডিলেট, এইটা আমার ডিলেট, আমি ফ্যান গুলা করবো। সো ফ্যানের জন্য কি করতে বলেন তো? আমি এই সোজা করে লাইনটা টানি, আমি এখন ডিভাইড করব। সো 2 ভাগে ভাগে, কারণ কেন, আমার 4টা ফ্যান লাগবে, হ্যাঁ? তো 4টা ফ্যান আমি অ্যাবনর্মাল না বসে ওই লাইটের মতো করে সিকোয়েন্সিয়ালি বসে, দেখেন এই যে 4 ভাগে ভাগ করলাম, একটা করে সরাই দিচ্ছে, এই যে দেখেন এটা আমার সরাই দিলাম। এরপর আমি এই লাইন বরাবর যাই, এটাকে টেনে আমি ওয়াল পর্যন্ত নিয়ে যাই। সো আমি এখন এটাকে ডিআইভি করি, এন্টারে চাপ দিয়ে 4 ভাগে ভাগ করে দিলাম, এই যে দেখেন। সো আমার এই বরাবর লাইনটা আসবে, এই যে। সো আমি এটাকে এখন নিয়ে আসি, ঠিক আছে? আমি এটাকে ধরে এই ওয়ালের সাথে লাগাই দিলাম, এ দেখেন, রাইট? সো আমি এখন যেটা করব, এটাকে টেনে এই জায়গার মধ্যে নিয়ে যায়, দেখেন এই দুইটাকে এমনি করে ধরলেন, ধরার পরে এইখানে আসতেন, এই যে কপি করে এই জায়গার মধ্যে আসতেন। সো এগুলোকে সরাই দেন, এই যে আপনার 4টা ফ্যানের পজিশন আপনি পেয়ে গেলেন। আপনি যদি এখন মনে করেন যে ফ্যান গুলা ঠিক মতো পজিশন মাফিক হয়েছে কিনা, এটা আমরা একটু ক্রস চেক করে নিব, রাইট? সো ক্রস চেক কিভাবে করতে পারি, আমার একটা ফ্যান থেকে আর একটা ফ্যান আমার এই ডিস্টেন্সে দেখি, দেখেন 2.7, একদম খাপে খাপ পারফেক্ট ডিস্টেন্স। সো আমি এইখান থেকে এটা দেখি, সো এইটা আমার 3.3 মিটার। তার মানে অ্যাজ পার বিএনবিসি অনুযায়ী
আমরা এই জায়গাতে ফ্যান গুলাও ঠিক মতো ব্যবহার করতে পারছি এবং আমার লাইট গুলো ঠিক মতো ব্যবহার করতে পারছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার রুমে শুধুমাত্র এমন না যে ফ্যান দিলে কাজ হয়ে যেতেছে লাইট দিতে হবে না, বা লাইট দিলে কাজ হবে ফ্যান দিতে হবে না, এমন না। সো অ্যাজ এ কম্বাইন আমাকে এখন রেজাল্টটা জেনারেট করতে হবে। আমি তো ইন্ডিভিজুয়াল রেজাল্ট জেনারেট করছি, যেমন একটা ফ্যান একটা লাইট। এখন আমাকে কম্বাইন কি করতে হবে, যে এই লাইনে আমার দুটা ফ্যান পড়ছে, ইটস ওকে পারফেক্ট, বাট আমাকে এই লাইনে আরো তিনটা লাইট লাগবে। সো লাইট আমি কেমনে বসাতে পারি, এটা এখানে রাখতে পারি, একটা একটা আমার এই জায়গায় রাখতে পারি, এক জায়গা এইখানে রাখতে পারি, রাইট? আমার মনে করেন এই পুরো জিনিসটা কপি করে আমি এই জায়গার মধ্যে নিয়ে যেতে পারি, দেখেন এই যে এইভাবে রাখতে পারি। এখন আমরা এই জায়গা থেকে কয়টা ফিচার পাচ্ছি দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো পাঁচটা ফিচার পেলে দেখবেন যে আমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে। কারণ কি, আমাদের যে হিসাব ছিল সেই হিসাবে মনে করেন লাইটটা হয়তো এরকম পজিশনে পড়তো, সে একটু আগে যেটা দেখছি এখানে পড়তো, আরেকটা মনে করেন আমার হয়তো এই জায়গাতে পড়তো। কিন্তু আমাকে এখন ফ্যানকে জায়গা দেওয়ার জন্য কি করা লাগতেছে, লাইটটাকে সরাই নেওয়া লাগতেছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন, যদি আমি কোনো রুমে ফ্যান এবং লাইট একত্রে ব্যবহার করি, সেই রুমের ইউনিফর্মিটি অনেক কমে যায়। তো এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম যখন ডায়ালাক্সে ক্লাস করাই, যে আমাদের বিএনবিসির মধ্যে যদিও বলা থাকে 0.7, প্র্যাকটিক্যালে কোনো রুমে যদি ফ্যান ব্যবহার করেন 0.7 অলমোস্ট ইম্পসিবল। তো সেই জন্য মোটামুটি 0.5 বা 0.4, 4.8, 4.7 পর্যন্ত অ্যালাউ করা হয়। কিন্তু যদি ফ্যান না ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি এমনিতে 0.66, 6.5, 6.7, 0.7 এই জিনিসগুলো কিন্তু চলে আসে। ওকে, তো আমরা একটু দেখে আসি যে আলটিমেটলি এইটা আমরা এখন কিভাবে করব। সো আমি দেখেন এই সবগুলো এখন সরাই যেতেছে, একটাও রাখবো না। শুধু আমরা জানি এক একটা লাইনে আমার পাঁচটা ফিচার বসবে, তিনটা লাইট এবং আমার দুইটা ফ্যান। সো আমি এটা ডিলিট করে দিই। সো আমি একটা লাইনটা নিই এই পর্যন্ত। So, আমি এখন যেটা করবো ডিআইভি করে 10 ভাগে ভাগ করে নিব, দেখেন এইটা 10। সো আমি একটা করে আমার এই ফিচার গুলোকে সরাই দিই, এইটা সরাইলাম, এইটা সরাইলাম, এইটা বাদ, এইটা বাদ, আমার পাঁচটা ফিচার থাকলো। এখন আমি এইটাকে বেসিস করে এই সোজা করে একটা লাইন টানি, টানলাম। এরপরে আমি এই সোজাতে আমার বসাবো হচ্ছে দুই দুই ভাগে ভাগ। সো আমি ডিআইভি করে 4-এ ক্লিক করলাম, এই যে দেখেন। সো আমার এটা সরে যাবে, আর এই পুরা সবকিছু আমার এই জায়গার মধ্যে বসে যাবে, দেখেন এই যে এটা বসলো। এরপরে আপনি পুরোটাকে কপি করেন, কপি করে এই জায়গার মধ্যে বসে নেন, এই যে হয় এটা সরে গেছে না, এই যে দেখেন। এখন আমি কিন্তু বুঝলাম যে আমার এই রুমে 10টা ফিক্সার বসে গেছে। তো আমি ফিক্সার গুলো যদি একটু মাপ নিই, এইখান থেকে এটা কত আছে, 2.6। এটা খারাপ না, কিন্তু 2.6 ভালো। আমি যদি এখান থেকে মাপি, এই মাপটা কিন্তু ঠিক আছে। সো এইটা কিন্তু আগের মতো ঠিক আছে, বাট এইটা আমার একটু কমে গেছে। সো আমি এখন যেটা করবো যে এই জায়গাতে আমার অলরেডি যে লিজেন্ড গুলা তৈরি করা আছে সেই লিজেন্ড গুলা থেকে আমি কপি করে নিয়ে আসি। সো আপনারা তো অলরেডি জানেন কিভাবে লিজেন্ড থেকে কপি করতে হয়। সো আমার এখানে করা আছে, আমি এটা কপি করে নিয়ে যাই, এই লাইটটা কপি করি বা ফ্যানটা কপি করে নিয়ে যাই, এখন এটা বসাবো, দেখেন। সো আমরা লাইটটা আগে বসাই নি, সো লাইটের একটা পয়েন্ট আমি তৈরি করে নিই এখান থেকে, মানে মিডল পয়েন্ট হিসাবে। সো আমি এটাকে এখানে ধরলাম, এ একটা এখানে বসলো, এই একটা বসলো, এই 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 এই। তো আমি এখন ফ্যানটা বসাই নি, কপি করি, এই আমার ফ্যান, দেখেন এই যে। সো করার পর আপনি এটাকে আপনি করে ধরবেন, সিলেক্ট সিমিলার দিবেন, ডিলেটে ক্লিক করবেন, সো এইখান থেকে আপনার ওই জিনিসগুলো চলে যাবে। দেখেন এখন আমরা কিন্তু একটা ভালো একটা স্কোপ পেয়ে গেছি, যে এই রুমে আমার যে ফিচার গুলো আছে সেগুলো একটা ফিজিক্যাল মাপে দেখি যে আমার কতটুকু আছে। আমি লাইট টু লাইট মাপেন, অলওয়েজ মিডিল বরাবর ধরবেন, যে মিডিল মিডিল, এই যে 6.7, সরি 2.7, এখান থেকে দেখেন। সো এইটা আমাদের বিএনবিএস অনুযায়ী একদমই পারফেক্ট, কারণ বিএনবিএস অনুযায়ী আমার একটা লাইট থেকে একটা লাইটের ডিস্টেন্স গড়ে 6 থেকে 8 ফিটের মধ্যে থাকতে হবে। সো এইটা কিন্তু গড়ে মোটামুটি 6 থেকে 9 ফিটের মধ্যে আছে। সো এটাও ইউনিফর্মিটি বেশ ভালো দিবে, 0.5 to 5.4 এর আশেপাশে। বাট রিয়েল লাইফে আমরা যদি ফ্যানটাকে সরাই দিতে পারতাম, এই লাইটটা আমরা একটু কাছে আনতে পারতাম, এই যে, তাহলে আমাদের আর ইউনিফর্মিটি আরো বেশি আসতো, রাইট? তো আপনারা আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের আইডিয়াল কন্ডিশনটা একটু ব্রেক হয়ে যায় যখন আমরা লাইট এবং ফ্যান একত্রে কোনো একটা রুমের মধ্যে ব্যবহার করে থাকি। এখন মনে করেন আমার তো এই রুমটা হয়ে গেছে না, সো আমি চাইলে এই রুমটাও কিন্তু একবারে করে ফেলতে পারি। কিভাবে? আমার দেখেন এটা কত আছে, 5 6 5 0, 5 6 5 0, মানে একই গ্রিড।
আপনি যেটা করবেন, এই ফ্যান থেকে এক লাইন টানবেন এই পর্যন্ত, এই এই ওয়ালে এসে জড়ো হবেন, তারপরে এই পর্যন্ত আসলেন, এই যে দেখেন এসে গেলেন। এরপরে আপনি ডিআইভি করেন। সো ডিআইভি করে 4 ভাগে ভাগ করেন, এই যে দেখেন 4-এ। সো এরপরে পুরোটাকে এমনি করে ধরেন, দেখেন সব আমি সিলেক্ট করলাম। এই ফ্যানের মিডল পয়েন্টটা ধরেন, কপি সিলেকশন যায়, এইটা এখানে বসায় দেন, এইটা এখানে বসায় দেন। সো যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি তো এখানে লাক্স ক্যালকুলেশন করলেন, আসলে আমার এটা দরকার নাই, কারণ আমার দুইটা রুম অলমোস্ট সেম সাইজে। সো এখানে মনে করেন 6.03 সংখ্যক লাইট লাগছিল, এখানে সর্বোচ্চ কি হবে 6.10 সংখ্যক লাইট লাগবে বা 5.90 সংখ্যক লাইট লাগবে। সো আলটিমেটলি বোথ আর সেম। সো দেখেন আমার এই জায়গার মধ্যে কিন্তু বসে গেল। এখন আমি যেটা করবো যে এই জায়গাতে সুইচ বোর্ড হয় না, এটা ওয়ারিংটা করে নিব। তো সুইচ বোর্ডটা আমরা কপি করে নিয়ে আসি। দেখেন, সো আমি এইটা আমার ডোর। সো ডোরের ডান দিকে সুইচ বোর্ডটা বসায় ফেললাম এবং সাথে আমার লেখাটাও আছে। এখন খেয়াল করেন, এই জায়গা 10টা ফিক্সার। তো অনেকে মনে করেন যে একটা রুমে মেবি একটার বেশি সুইচ বোর্ড ব্যবহার করার কোনো মানে কোডে কোনো কিছু বলা আছে কিনা বা কোনো বাধা ধরার কোনো নিয়ম আছে নাকি, না এরকম কোনো নিয়ম নাই যে একটা রুমে একটার বেশি সুইচ বোর্ড ব্যবহার করা যাবে না। অনেক রুম হয় যেখানে আপনার মাল্টিপল সংখ্যা সুইচ বোর্ড লাগতে পারে। আমরা নিচের রুমে আছেন, এই রুমটা কিন্তু অনেক বড়। লাইক আমি যদি এখানে একটু মেপে দেখাই, এইটা আমার কত আছে, প্রায় 30-32 ফিট বা তারও বেশি। তো মনে করেন এখানে একটা ফ্যান আছে, এই ফ্যানকে চালানোর জন্য আপনি যদি এইখানে আসতে হয় আপনাকে, তার মানে বুঝতে পারতেছেন প্রায় 32 ফিট হাইটে আপনাকে এই পর্যন্ত আসতে হবে। তার পরিবর্তে আপনি কি করতে পারতেন যে ফ্যানের জন্য বা লাইটের জন্য এখানে একটা সুইচ বোর্ড রাখতে পারতেন। সো এই জন্য একটা রুমে মাল্টিপল সংখ্যক সুইচ বোর্ড হতে পারে যদি আপনার ফিচার বেশি হয় বা যদি আপনার রুমের ডিস্টেন্স বেশি হয়। শুধুমাত্র মনে রাখবেন যে একটা রুমে একটার বেশি ফ্যান, সো একটা রুমে একটার বেশি এসি ব্যবহার করা যাবে না রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলাতে। সো এটা হচ্ছে অ্যাজ পার বিএনবিসি কোড। ওকে, এখন দেখেন আমার এখানে 10টা ফিচার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো আমরা কিন্তু জানি যে আমার একটা 3/4 ইঞ্চি কন্ডুইটের মধ্য দিয়ে সর্বোচ্চ আমরা 6টার বেশি তার নিতে পারি না। তো সেই হিসাবে আমরা একটা পাইপ দিয়ে সর্বোচ্চ 3টা ফিক্সারকে কানেক্ট করে থাকি, কারণ প্রত্যেকটা ফিক্সারকে চালানোর জন্য আমার কমপক্ষে 2টা তার লাগে। সো 3 × 2 মানে 6টা। সো এই জন্য আপনি দেখেন যে এগুলোকে কিভাবে আমরা ওয়ারিংটা করি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে আশা করা যায় যে আপনি অন্তত পক্ষে কমার্শিয়াল বিল্ডিং এর ওয়ারিং নিয়ে কখনো প্রবলেম ফেস করবেন না। সো আমি ট্রায়াল অ্যান্ড এরর করে অনেকভাবে আপনাদেরকে এটা দেখাই দিতেছি। আমি সবার আগে মনে করেন এই লাইটের এখানে একটা পাইপ নিয়ে গেলাম, এই যে সুইচ বোর্ড থেকে একটা পাইপ আমি এখানে নিলাম। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যখন আমরা ওয়ারিং গুলো করবো, সো অবশ্যই আমরা লেয়ারটা ঠিক করে নেব। সো লেয়ার কিন্তু আমি ভুল লেয়ার ব্যবহার করছি, এটা বাদ। আমি এইখানে যাব। সো এইখান থেকে আমার যে পছন্দের লেয়ারটা হবে সেটা হচ্ছে ই কন্ডিউট। সো এইখান থেকে আমি চয়েস করে নিব হচ্ছে বাই লেয়ার। এইটা আমার বাই লেয়ার, এইটা আমার বাই লেয়ার হবে। সো এটা মনে রাখবেন, ই কন্ডিউট বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ার। সো আমি এইখান থেকে যাই, এটা কানেক্ট করে নিই, এই যে দেখেন। সো আমি এই লাইট থেকে ফ্যানে আসি। সো এটা সহজভাবে করার জন্য অনেকে যেটা প্রবলেমটা ফেস করে, ধরেন এখানে গেল, তারপরে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আসলো। তার মানে আপনি যখন একটা বা দুটো ফিক্সারে করবেন এটা খুব বেশি প্রবলেম না। কিন্তু যখন আপনাকে প্রতিদিন এভরি সিঙ্গেল একই কাজ করতে হবে তখন দেখেন বিরক্ত হয়ে যাবেন যে এই জিনিসগুলো এমনি এমনি করতে যায়, এলোমেলো হয়ে যায়। তো সেই জন্য আমি যে ট্রিক্সটা ফলো করি সেটা হচ্ছে আমি একবারে লাইনগুলো টেনে নিই। দেখেন এই যে আমি কি কি করতাম, এই যে লাইনটা, সো আমি এই পর্যন্ত টানলাম, এই পর্যন্ত শেষ করে দিলাম। হ্যাঁ, সো দেওয়ার পরে আমি ট্রিম কমান্ড দিলাম, এই যে টি আর ট্রিম কমান্ড নেওয়ার পরে আমি ফ্যানের মাঝখানে এটা ক্লিক করে দিলাম, এই যে দেখেন ক্লিক করে দিলাম, এই যে ক্লিক করে দিলাম। সো দেখতে কিন্তু সুন্দর হয় এই জিনিসগুলো। সো আপনার ড্রয়িং তখনই সুন্দর হবে যখন আপনি এই ডিটেলস গুলোর দিকে মনোযোগ দিবেন, আদারওয়াইজ দেখবেন যে বাকি অন্যান্য ড্রয়িং এর মধ্যে আপনার ড্রয়িংটা হয়ে যায়। সো আলটিমেটলি মানে হাউ টু সে, যদি আপনি কখনো কোনো টপ ক্লাস কনসালটেন্টের সাথে কথা বলেন, ওরা যেটা বলে যে দেখেন যারা জুনিয়র ওদের ডিজাইনার হিসেবে কোনো কোম্পানি নর্মালি চয়েস করার কথা না, কারণ প্র্যাকটিক্যাল জ্ঞানটা খুব কম থাকে। কিন্তু যদি আপনার ড্রয়িং সেন্স খুব ভালো থাকে, আপনার যদি আর্কিটেকচারাল সরি মানে অটোক্যাড রিলেটেড প্রেজেন্টেশন ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে আলাদা একটা ভ্যালু আপনার অ্যাড করতে পারেন। সো অনেক কোম্পানি হয় কি যে শুধুমাত্র ড্রয়িং এ ভালো বলে just তাকে দিয়ে প্রোটোটাইপ বিল্ডিং গুলা করে। প্রোটোটাইপ বিল্ডিং বলতে এটা বোঝানো হয় যে যে বিল্ডিংটাকে রেফারেন্স ধরে বাকি অন্যান্য বিল্ডিং এর কাজগুলো কোম্পানি করবে। সেই জন্য ড্রয়িং এর দিকে মনোযোগ দিবেন, তাহলে দেখবেন যে আপনি যে কোনো কাজে আলাদা একটা ভ্যালু পাবেন। তো আমি এখন যেটা করবো যে এই লাইনটা আমি এখন তো এই পর্যন্ত টানি, এটা নিয়ে গেলাম। কিন্তু রিয়েল লাইফে আপনি অনেক সময় দেখবেন যে এই পাইপ গুলা আপনি এরকম করে স্ট্রেট নাও টানতে পারেন, কারণ এখানে দেখা যাবে অনেক রড আছে বা কোনো কলাম আছে।
তো সেই জন্য যেটা হইতে পারে যে আপনার এই লাইট থেকে মনে করেন হয়তো এমনি করে এটা ঘুরে যেতে পারে, এইটা মনে করেন এটা ঘুরে যেতে পারে। সো এইটা আপনার অ্যাজ পার সাইট রিকোয়ারমেন্টে চেঞ্জ হতে পারে। So, আপনি তো আর এইখানে বৈশা বসে সেটা তো আর বের করতে পারবেন না যে আমি কি এটা ব্যাখ্যা করে নিব নাকি সোজা করে নিব। তো সেই জন্য যে পলিসিতে নিলে আপনার ড্রয়িংটা দেখতে সুন্দর হবে বা রিয়েল লাইফে এটা আদৌ করা পসিবল, সেটা আপনি অলওয়েজ ব্যবহার করবেন। তো অনেকে যদি আপনাকে কখনো বলেও যে এইটা আসলে ঠিক হয় না, আপনি তো স্ট্রেট নিতে পারবেন না, সো এইটা কিন্তু শিওর না যে নিতে পারবেন কিনা। অনেক সময় দেখবেন যে অনেক স্পেসিফিক ফ্যান আছে বা লাইট আছে যেখানে আপনাকে স্ট্রিক্টলি স্ট্রেট যাইতেই হবে। তো সেই জন্য মানে কে কি বললো তার দিকে বেশি নজর রাখবেন না। যদি আপনার পসিবল হয় আলটিমেটলি যখন কোনো প্রজেক্ট রান করে তখন নিজেরা দেখবেন যে আমি যে অটোক্যাডে কাজটা করছি বা অন্য ইঞ্জিনিয়ার যে অটোক্যাডে কাজ করছে, কোন ইলেকট্রিশিয়ান বা কোন একটা ফোরম্যান যখন পাইপগুলা বসায় সে আসলে কিভাবে বসাইতেছে, বা প্র্যাকটিক্যালি আমি যে স্ট্রেট লাইন টানছি এটা যদি কোনোভাবে এটা ব্যাকা হয়ে যায় ঠিক কতটুকু ব্যাকা হইতাছে বা ব্যাকা হওয়ার লজিকটা কি, তাহলে পরবর্তী যখন আপনি কোনো ড্রয়িং নিজে করতে যাবেন তখন দেখবেন যে এই প্রবলেমগুলো নিজে ফেস করবেন না। সো নিজেই এটা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় আমাকে স্ট্রেট করতে হবে, কোন জায়গায় ব্যাখ্যা করতে হবে, রাইট? ওকে, সো এরপর আমি এদিকে আসি। সো আমি এইটা এখানে আসলাম। সো এরপরে আমি লাইন কমান্ডটা ব্যবহার করি। সো লাইন কমান্ড ব্যবহার করে আমি এই পর্যন্ত টেনে দিলাম, দেখেন এই যে। সো এরপরে আমি এই ট্রিম কমান্ডটা ব্যবহার করলাম। সো এন্টারে চাপ দিলাম, এই মাঝখানটা সরাই দিলাম। সো আমি এখানে দেখেন দুইটা পাইপ আমাকে বের করা লাগছে, এই একটা পাইপ, এই একটা পাইপ। আমার এখানে চারটা ফিচার বাকি আছে, একটা দুটো তিনটা চারটা, হ্যাঁ। সো আমি যেটা করতে পারি একদম বই পুস্তকের নিয়ম অনুযায়ী এই ফ্যানের এখানে একটা পাইপ বের করে লাগাই দিলাম ভাবে করে, এই একটা। সো তারপরে আমি যেটা করব এই ফ্যান থেকে এখানে কানেকশন করে দিলাম। তো যেহেতু মনে করে আমার তিনটা ফিক্সার কানেক্ট করতে পারবো, সো আমি চাইলে এইটা এইখানে লাগাই দিতে পারি। কিন্তু আমার একটা ফ্যান এমনি এমনি পড়ে থাকে, তো এই প্রবলেমটা আমি সরানোর জন্য এই ফ্যানের এখানে একটা পাইপ নিয়ে আসি। এই যে দেখেন পাইপ নিয়ে আসলাম। সো এরপরে আমি এই পাইপটাকে এইখানে কানেকশন করে দিলাম। সো আলটিমেটলি আচ্ছা এটা আমার আর কমান্ড হয়ে গেছে, লাইন কমান্ড নিতে হবে। এই দেখেন, সো করে দিলাম। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনি এইটা বুঝছেন যে আমি কেন এখানে চারটা পাইপ বের করলাম, বিকজ আমার এইটা ছিল হচ্ছে দুইটা ফিক্সচার, এখানে একটা করলে করতে পারতাম, আমার একটা ফ্যান একা একা পড়ে থাকে তার জন্য আমি দুইটার মধ্যে রাখলাম, দুইটার মধ্যে রাখলাম। কিন্তু এইটা জাস্ট অটোক্যাড পর্যন্ত সীমাবদ্ধ, এইটা বাস্তবে কেউ করবে না। আপনি যত অদ্বিতীয় আসুক এভরি সিঙ্গেল প্রজেক্টে কেউই এই কাজটা করতে চাইবে না। কারণটা কি? কারণ হচ্ছে আপনার তো একটা রুম না, প্রত্যেকটা রুমে যদি আপনার এরকম করে একটা করে এক্সট্রা পাইপ বের করতে হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 20 তলা একটা বিল্ডিং এ প্রায় কয়েক লাখ টাকার যা শুধুমাত্র এই একটা এক্সট্রা পাইপ বা একটা কেবলের জন্য খরচ হয়ে যাবে। তো সেই জন্য যেটা করতে পারেন যে এইখানে পাইপটা 1 ইঞ্চি রাখবেন, এইখান থেকে এটা 1 ইঞ্চি রাখবেন, তারপরে এই দুটাকে কানেক্ট করে দিবেন। কারণ 1 ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে আপনি প্রায় 5টা ফিক্সারকে কানেক্ট করার মতো কেবল নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি 3/4 ইঞ্চি কন্ডিউটার রাখেন প্রবলেম নাই, আপনি চারটা কেবল নিতে পারবেন, সরি চারটা ফিক্সারের জন্য 8টা কেবল নিতে পারবেন, বাট সেই ক্ষেত্রে হয়তো একটু রিস্ক থেকে যাবে। তো সেই জন্য রিয়েল লাইফে সবাই যেটা করবে সেটা হচ্ছে এটা, এখানে যেটা। সো আমি এই পাইপটা এখানে রাখলাম, এরপরে আমি একটু কষ্ট করে এই সুইচ বোর্ডের সাথে এখানে লাগাই দিলাম, দেখেন। সো এইটা হচ্ছে প্রপার ওয়ারিং, রাইট? সো সেই হিসাবে আপনার এই সুইচ বোর্ড থেকে তিনটা পাইপ বেরোবে, এই একটা, এই একটা, এই একটা। এখন মনে করেন যখন সাইড ভিজিটে যাবেন তখন আপনি দেখবেন যে সুইচ বোর্ডটা আমার যে ছাদের যে অংশে আছে সেই সুইচ বোর্ড থেকে আমার আউট গোয়িং এ কয়টা পাইপ বের হয়েছে দেখেন। আমার আউট গোয়িং এ সুইচ বোর্ড থেকে এই একটা যাবে, এই একটা যাবে, এই একটা যাবে, তিনটা গেল। এখন এই তিনটার মধ্যে প্রথম যে পাইপটা আছে এইটা আমার একটা লাইট পয়েন্ট এসে জড়ো হবে, লাইট পয়েন্ট থেকে আমার আবার স্ট্রিক্টলি এই ফ্যান সোজা সোজা আসবে, এইখানে আর একটা পাইপ চলে যাবে। যদি কখনো যায় দেখেন যে এর সাথে এই পাইপটা এমনি করে দিচ্ছে, তখন কন্ট্রাক্টরকে বলবেন যে ভাই এটা দরকার নাই, এটা বাদ পড়ে যাবে। তো এইটা হচ্ছে সাইড ভিজিটের ব্যাপার, যে আলটিমেটলি আপনার ড্রয়িং এ যা আছে সেটা ছাদে পাইপ ফেলানোর সময় এটা করা আছে কিনা, রাইট? সিমিলারলি আমার এইখান থেকে এই পাইপ যাবে বা এই চারটা আপনি এমনি করে কানেকশন করলেন, এখানে কানেকশন করে দিলেন। তবে যেটা আমাদের কোডের মধ্যে নাই বা অনেক প্রজেক্টে আমরা প্র্যাকটিস করি, এটা মোটামুটি যখন জাপানিজ কনসালটেন্ট আমাদের বাংলাদেশে কাজ করে ওরা এটা বেশি প্র্যাকটিস করে, সেটাকে ওরা বলে হচ্ছে ক্লোজ লুপ। সো ক্লোজ লুপ মানে হচ্ছে সামহাউ ইন কেস খেয়াল করেন যে আপনার এই পাইপটা কোনো কারণে কাজ করতেছে না, ছাদ ঢালাইয়ের সময় এই পাইপটা ভেঙে গেছে বা কোনো কারণে আপনি পাইপটা দিতে ভুলে গেছিলেন বা সামহাউ এই পাইপের মধ্যে দিয়ে কেবল নেওয়া পসিবল না। তো সেই জন্য ওরা যেটা করতো সেটা হচ্ছে ব্যাকআপ হিসেবে এই লাইট পয়েন্ট থেকে এইখানে একটা পাইপ রেখে দিবে। সো এটা এমন না যে পাইপের মধ্যে দিয়ে কেবল যাবে, জাস্ট ব্যাকআপ
যে যদি কোনো কারণে আমার মেন যে ইনকামিংটা এটা যদি আমার ডিস্ট্রাকশনে চলে যায়, আমি যেন অন্তত পক্ষে মন্দের ভালো হিসেবে এই পর্যন্ত কোনো না কোনো ক্যাবল আনতে পারি। তো এইটা হচ্ছে ওদের মেন ফোকাস থাকে। সেই জন্য এই ক্লোজ লুপ করার জন্য অনেক সময় দেখা যায় যে এক্সট্রা কিছু পাইপ রেখে দিতে হয়। তো এইটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই বা কত পার্সেন্ট রাখতে হবে। যেটা হয় যে এটা পুরোটাই কনসালটেন্টের মর্জির উপর ডিপেন্ড করে, তার কতটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে বা সে কেমনে বুঝতেছে কোন জায়গায় পাইপ ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে, বা সাইট ভিজিট করেও করার পরে তার মনে হতে পারে যে আমার হয়তো এই দুটো ফিচারকে আমি কমন করে দিচ্ছি, বা এই জায়গায় কিছু আমি এক্সট্রা পাইপ রাখবো যাতে করে পরবর্তীতে ছাদ কাটাকাটি করা না লাগতে পারে। তো আপনি এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে দেখবেন যে হয়তো কিছু পাইপ আপনার এক্সট্রা থেকে যাবে, যেটা রেখে দেওয়াটা ভালো। বা আর যারা যদি আপনার কন্ট্রাক্টর খুবই ভালো কন্ট্রাক্টর হয় এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, সে হচ্ছে আপনি না দিলেও সে তার প্রজেক্টের নিজের কাজটা সুবিধা করার জন্য কিছু এক্সট্রা পাইপ রেখে দিবে। ওকে। তো আমি আশা করি অন্তপক্ষে এতটুকু আমরা ক্লিয়ার করতে পারছি যে কিভাবে কোন একটা স্পেসিফিক রুমে আমরা সুন্দর করে ড্রয়িংটা করে ফেলতে পারি। এখন দেখেন যে এইটা যদি আপনি কোন একটা প্রজেক্টে করেন, ইটস নট এ ব্যাড ড্রয়িং, এটা কিন্তু যথেষ্ট ভালো ড্রয়িং। সো আলটিমেটলি এইটা পুরো নিট অ্যান্ড ক্লিন, যে আপনি কি বলতে চাইছেন যে কোনো কন্ট্রাক্টর বুঝবে, আপনি নিজেও স্যাটিসফাইড যে আমার অ্যাজ পার কোড অনুযায়ী আমার যতগুলো লাইট বসানোর দরকার বসাইছি, ফ্যান বসানোর দরকার বসাইছি, সুইচ বোর্ড থেকে যেভাবে ওয়ারিং করার দরকার ওয়ারিং করছি। সো ইটস অল গুড, রাইট? সো এখন আমি যদি এটার ডিবি বোর্ড ওয়ারিং করি, সো ডিবি বোর্ডটা আমাদের এই ওয়ালের মধ্যে বসছিল, আমি ডিবি বোর্ডটা নিয়ে আসি। সো ডিবি বোর্ডটা নিয়ে যাওয়ার পরে আমি এটার ওয়ারিংটা করব। সো আমি এই ডিবি বোর্ডটা এখানে নিয়ে যাই। জাস্ট আমাদের বোর্ডটা এরকম পজিশনে ছিল। সো আমার দেখেন এখানে নেওয়াটা খুব ইজি। আমি জাস্ট সিম্পলি এইখান থেকে এইটা নিব, বাট লেয়ারটা চেঞ্জ করে নিব। আমি এখানে যাব, এখান থেকে ই সার্কিট নিব। সো ই সার্কিট নিয়ে আপনি তিনটা কালার ইউজ করতে পারেন। একটা হচ্ছে এইটা আমাদের ফেভারিট কালার 230। এর বাইরে আপনি চাইলে মেজেন্টা করতে পারেন, অথবা আপনি গ্রিনও, সরি গ্রিন না, ব্লু, ব্লু বলে এটাকে, হ্যাঁ, সো ব্লু করতে পারেন। সো আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য এটাকে আমি ইয়েলো করে দিচ্ছি, কারণ ইয়েলো কখনোই ইউজ করেন না, কিন্তু ইয়েলো দেখতে সুন্দর, তার জন্য আমি এখন কালো ব্যাকগ্রাউন্ডে ইয়েলো ইউজ করতেছি। সো আমি এইখান থেকে দেখেন এই সুইচ বোর্ড থেকে এখানে আমি কানেকশন করে দিলাম। এই যে এইটা আমার এই জায়গার মধ্যে থাকলো। ওকে। সো এরপরে একটা মেসেজ, আগে সুইচ বোর্ডটা শেষ করি তারপরে সকেটের কথা বলতেছি। সো এখান থেকে আমি এই রুমের দিকে যাই। সো এই রুমে আমার সিমিলারিতে একটা সুইচ বোর্ড বসবে, এখানে আসি। সো আমি এখন যেটা করবো, এই সুইচ বোর্ড থেকে এখানে কানেকশন করে দিচ্ছি, এখানে যে সিম্পলি কানেকশন করে দিলাম। সো আমার দুইটা আউটগোয়িং সার্কিট গেল। এরপর আমি ওয়ারিংটা একই রকম ভাবে করতে পারি। দেখেন, সো ওয়ারিংটা করার জন্য আমি যেটা করব, এখানে যাই, এইটা। সো এরপরে আমি সোজা এই জায়গা আসি, আমি পরে এটা কালার ঠিক করে দিচ্ছি। তারপরে আমি এটাকে এইখানে কানেকশন করে দিই, এইটা আমি কানেকশন করে এই জায়গা আনি। আর এটা একটু ভিতরে ঢুকে গেছে, সো আমি এটাকে সরাই দিই, রাখলাম। সো এই আগেরটার মধ্যে দেখেন এইটাকে আমি অ্যাড করে দিলাম, এইটা আমার এদিকে গেল, এইটা আমার এইখানে গেল। সো আমি এখন যেটা করবো, ম্যাচ করে দিচ্ছি আমার এই কালার গুলাকে। সো আমি একটা ধরে এম এ, এম এ মানে ম্যাচ। সো এই এই যে দেখেন ম্যাচ করে দিচ্ছি। সো এই কালার ম্যাচের সাথে আমার লেয়ারটাও ম্যাচ হয়ে গেল। আর এখন ট্রিম করে দিব এটা, এটা ট্রিম চলে গেল। সো দেখেন আমার কিন্তু দুইটা রুম হয়ে গেল। এখন এটা সুইচ বোর্ড 1 হলে এইটা আমার সুইচ বোর্ড 2 হবে। ওকে। সো এভাবে করে আপনি পরে রুম করতে পারবেন, পরে রুম করতে পারবেন। সো দেখেন এটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে না। আমি যদি এখানে একটু দেখাই, সো এই সেম জিনিসটা কিন্তু আমরা এখানে করছি। এই যে দেখেন, সো এই যে আমার সুইচ বোর্ড এখানে গেছে, এখান থেকে আমি কানেকশন নিয়েছি। সো ইটস অল ওকে। সো এইভাবে করে কিন্তু আপনাকে কমার্শিয়াল বিল্ডিং গুলোর প্রত্যেকটা রুম ওয়াইজ এই কাজটা করে নিতে হয়। এখন হচ্ছে আমরা তো লাইট ফ্যান ব্যবহার করেছি। সো লাইট ফ্যান হচ্ছে একটা পার্ট, সেকেন্ড একটা পার্ট হচ্ছে আমার সুইচ সকেট। তো সুইচ সকেটের ক্ষেত্রে যেটা মনে রাখবেন যে নর্মালি যখন আমরা কমার্শিয়াল বিল্ডিং করি, সো কমার্শিয়াল বিল্ডিং এর এসিটা আমরা একদম কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করি। এর কারণটা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং এর এসিটা নর্মালি জেনারেটরের মধ্যে রাখা হয় না যদি আপনার ফুল ব্যাকআপ না হয়। সো লাইট ফ্যান এবং সকেট এটা আপনার এসি বাদে যত লোড থাকে
সবই জেনারেটরের ব্যাকআপে থাকে। তো সেই জন্য করতে হয় কি যে এসির ডিবিটা কমপ্লিটলি ডিফারেন্ট থাকে এবং লাইট ফ্যান এবং সকেটের ডিবিটা কমপ্লিটলি ডিফারেন্ট থাকে। তো যেহেতু এসি ডিবিটা কমপ্লিট ডিফারেন্ট থাকে, তো এই জন্য এসির ওয়ারিংটা ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে করে নিতে হয়। তো এই জন্য আর যখন আমরা বলবো যে কোন একটা কমার্শিয়াল বিল্ডিং এর সকেট লেআউট প্ল্যান, তো সেখানে মনে রাখতে হবে যে উইদাউট এসি। কারণ এসির ক্ষেত্রে যদি আপনি কমার্শিয়াল বিল্ডিং চিন্তা করেন, সো ওই যে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং স্প্লিট এসি ব্যবহার করছি, সেটা নর্মালি করা হয় না। কারণ স্প্লিট এসি ব্যবহার করলে অনেক সংখ্যক এসি হয়ে যায়। তার জন্য কমার্শিয়াল বিল্ডিং গুলোতে দুই টাইপের এসি বেশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে ভিআরএফ সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল। তো ভিআরএফ সিস্টেমে আলোচনা করবো নেক্সট কয়েকটা ক্লাসের মধ্যে। ওকে। তো এই জন্য যখন আমরা বলবো সকেট লেআউট প্ল্যান, সো অলওয়েজ মনে রাখবেন সকেট লেআউট প্ল্যান বলতে বোঝানো হচ্ছে স্মল পাওয়ার লেআউট প্ল্যান, যেখানে আমার কম্পিউটার সকেট বা প্লটারের জন্য সকেট গুলো আমরা ব্যবহার করে নিব। সো আমি যখন এটা করবো, এটাকে কপি করি, সেপ্রাটা কপি করলাম। সো কপি করে আমি এই জায়গাটাকে আর একটা বসায় নিচ্ছি। এখন দেখেন এই প্ল্যানের মধ্যে আমার এটা থাকার দরকার নাই। সো আমি এগুলোকে সরাই দিই, সরাই দিয়ে আমি এখন এই জায়গাতে সকেট গুলা বসাবো। তো সকেট বসানোর জন্য যদি মনে করেন আপনার অনেক দিনের এক্সপিরিয়েন্স থাকে, আপনি ফ্যান গুলাকে সরাই নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যারা একদম নতুন, তাদের জন্য সকেট বসানোর সময় ফিক্সারটা রেখে সকেটটা বসাবেন, তাহলে আপনি একটা ভিউ পাবেন যে কোনটা প্রিফারেবল পজিশন সকেটের জন্য। এখন ধরেন এইটা একটা রুম, একটা অফিস রুম, যেই জায়গাতে কোনো ফার্নিচার লেআউট নাই, যেটা অনেক প্রজেক্টে আমাদেরকে ফেস করতে হয়। উইদাউট ফার্নিচার লেআউট আমাদেরকে সকেট ব্যবহার করতে হয়। এখন দেখেন বাংলাদেশে কোনো কোডও নাই যেখানে বলা আছে যে একটা সকেট কত ফিট পর পর বসবে কমার্শিয়াল বিল্ডিং গুলাতে, নাথিং। সো এইটা আপনি আপনার মেজার মর্জির উপরে বসাতে পারবেন না। সো আপনাকে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে নর্মালি এরকম অফিস গুলাতে কয়টা করে সকেট বসতে পারে। এখন আমি আপনাদের দেখানোর জন্য ধরেন আমি ইমাজিন করে নিচ্ছি যে এই রুমটা একটা সিঙ্গেল পার্সন বসবে। সো সিঙ্গেল পার্সন যদি বসে, তো তার ডেস্কটা কোন জায়গা হইতে পারে, রাইট? যেহেতু আর্কিটেকচারাল কোনো ফার্নিচার লেআউট নাই, সো তার ডেস্কটা এরকম হইতে পারে, তার ডেস্কটা এই জায়গার মধ্যে হইতে পারে। খুব কম পসিবিলিটি আছে তার ডেস্কটা এখানে বসবে, কারণ আপনি দরজা মাত্র এখানে, তো এখানে বসার কোনো স্কোপই কিন্তু নাই। আবার এই দিকেও বসার স্কোপটা কিন্তু অলমোস্ট জিরো, কারণ তার দরজার পাশে কেউই চেয়ার টেবিল রাখতে চাইবে না। তো এই জন্য যদি কোনো অফিসারের রুম হয়, তো ডেফিনেটলি সে সামনাসামনি বসতে পারে সরকারি অফিস হলে। আর বেসরকারি অফিস যদি হয়, সেটা দেখা যাবে তার মধ্যে করে সুন্দর করে সাজাই গোছায় হয়তো এরকম পজিশনে বসতে পারে। সো আলটিমেটলি আমার যে সমস্ত সকেট বসবে, সেটা কিন্তু এই ওয়াল এই দুইটা ওয়ালে বেশি প্রিফারেন্স পাবে, এই ওয়ালের তুলনায় এবং এই ওয়ালের তুলনায়। সো এটা কিন্তু আপনাকে মানে হাউ টু সে যে ওইটা ওই টাইপের অ্যানালাইসিস করে নিতে হবে, কারণ রিয়েল লাইফে এরকম ফার্নিচার লেআউট সবসময় আপনার সামনে থাকবেও না। ওকে। আর যদি মনে করেন যে কোনো মানে জেনারেল অফিস হইতো যেখানে অনেক মানুষ কাজ করবে, সেখানে দেখেন এখানে অন্তত পক্ষে 3 জন লোক কাজ করতে পারবে। প্রায় কত ফিট লম্বা ছিল আমাদের? 20 ফিটের মতো একটা স্পেস ছিল মেবি। হ্যাঁ, মানে 20 ফিটের বেশি, প্রায় 22-23 ফিট। তার মানে ধরো আমরা যদি টেবিল গুলো বসে এইভাবে করে, সো এই জায়গাতে আমরা 3 জন লোক এখানে কাজ করতে পারবে। আবার যদি এইদিকে টেবিল বসে, সো আরো প্রায় মনে করেন 1 জন, আর এইদিকে প্রায় আরো মনে করেন 2 জন, তার মানে অন্তপক্ষে এই রুমে 6 জন পার্সন ইজিলি কাজ করতে পারবে। তো নর্মাল নিয়মটা হচ্ছে যেটা সরকারি মোতাবেক, যে প্রত্যেকটা কম্পিউটারের জন্য দুইটা করে সকেট লাগে। একটা হচ্ছে আপনার মনিটরের সকেট, আর একটা হচ্ছে আপনার ওই সিপিইউ এর সকেট। তো যদিও আমরা অনেক সময় করি কি যে মাল্টিপিন সকেট ব্যবহার করি, যাতে করে একটা সকেটে 6টা পিন থাকে, আপনি দুইটাতে ঢুকাই নিতে পারবেন। কিন্তু অ্যাজ পার কোড অনুযায়ী আপনি 3 পিন সকেটে বেশি ব্যবহার করা যাবে না, সেটা হচ্ছে 13 অ্যাম্পিয়ারের সকেট। তো সেই হিসাবে যেটা করা হয় যে সরকারি বিল্ডিং গুলোতে বিশেষ করে, যে প্রত্যেকটা কম্পিউটারের জন্য অন অ্যাভারেজ দুইটা করে সকেট কনসিডার করা হয়। বেসরকারি বিল্ডিং এর জন্য একইভাবে আমরা কাজটা করে থাকি। তো সেই হিসাবে এই রুমে অন্তত পক্ষে আপনার 6টা জায়গায় 6টা মানুষ যদি বসে, কমপক্ষে 12টা সকেটের প্রয়োজন। তো সত্যিকার অর্থে অনেক সময় আপনি চাইলেও 12টা সকেট ব্যবহার করতে পারবেন না। তো নর্মাল নিয়মটা হচ্ছে যদি কমার্শিয়াল বিল্ডিং করতে হয়, সেক্ষেত্রে সকেট যদি ব্যবহার করেন কোন একটা ওয়ালে, এদের আপনি পাশাপাশি ব্যবহার করবেন ঠিক এভাবে করে, এখানে, এখানে, অথবা কমপক্ষে 3 ফিটের মতো একটা গ্যাপ রাখবেন। তো পাশাপাশি কেন আমরা দিই? কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা সকেট কাজ নাও করতে পারে। এখন দেখা গেল যে এই সকেট থেকে আপনি হয়তো কোনো প্লটারে কানেকশন দিয়েছেন, কম্পিউটারে কানেকশন দিয়েছেন, তো একটা যদি না কাজ করে, অন্তপক্ষে পাশের সকেটটা দিয়ে আপনি কাজ চালাই নিতে পারবেন। তো তার জন্য আপনাকে এইটা ইউজ করে নিতে হয়। তো আমি এখন এই জায়গাগুলোতে সকেটটা বসানোর একটু মানে দেখি যে কিভাবে বসাতে পারি। সকেটটা আমাদের অলরেডি করা আছে। সো মেবি আমার এই জায়গাতে সকেটের লেআউট আছে না, সকেটটা আমরা কপি করে নিয়ে যাই। সিম্পলি আপনি কপি করলেই হবে। দেখেন যে কন্ট্রোল সি দিলাম। সো আমি এখন এই জায়গাতে যাই, কন্ট্রোল ভি দিব আমি, এই যে কন্ট্রোল ভি। রাইট। সো আপনি সকেট গুলাকে লেখাটা পরে লিখি। এইটা আমার 13 অ্যাম্পিয়ারের সকেট, আমি এটাকে রোটেট করে নিই।
সো ধরেন আমি এইটাকে ভাবলাম যে মানে এখানে একটা কম্পিউটার বসতে পারে। সো এই একটা দুইটা সকেট থাকলে আমার এখানে একদম লাস্ট এন্ড আমি একই কাজ করবো, এই যেটা, আর মিডিল আমি একটা সকেট রাখলাম। তার মানে আমার তিনটা কম্পিউটারের জন্য আমি সাফিসিয়েন্ট সকেট রাখতে পারি আমি। এখন যদি আমি এটাকে মিরর করে দিই, এই যে এমআই তে মিরর করলাম আমার এই ওয়াল আনার জন্য। সো মিডিল পজিশন ধরে এইখানে নিয়ে আসলাম। সরার পর আপনি এটাকে একটু সরাই দেন, এই যে ধরার পরে মুভ করে সরাই দিলেন। এখন এই জায়গাতে সকেট ব্যবহার করতে পারেন, কিন্তু এই সকেট কোনোদিন কাজ করবে না দরজার পাশে। সো আপনি ভালো হয় ডিলিট করে দেন, কোনো দরকার নাই। সো ডিলিট করার পরে যেটা আপনাকে করতে হবে, এটাকে একটু সরাই নিতে হবে। দেখেন এই যে সরাই নিলেন, এটাকে একটু সরাই নেন, যেটা অন্ততপক্ষে গ্যাপটা খুব বেশি না হয়ে যায়। এখন যদি জিজ্ঞাসা করেন যে ভাই এটা আপনি কই কই থেকে পাইছেন বা কই শিখছেন, এটা কোনো আপনি কোথাও হবে না। এইটা আপনাকে আপনার ওই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা মাথার মধ্যে নিয়ে এই কাজটা করে নিতে হবে। আর যদি ফার্নিচার লেআউট একদম প্রুফ থাকে, সেক্ষেত্রে তো ফার্নিচারে বুঝবেন কোথায় কম্পিউটার বসবে বা কোথায় অন্য কোনো ইকুইপমেন্ট বসবে, সেই অনুযায়ী সকেটটা আপনি ঠিক করে নেবেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার মানে আমি যেভাবে করলাম এই অনুযায়ী আপনাকে ঠিক করে নিতে হবে। আর এইখানে দেখেন একটা ওয়াল আছে, সো এই ওয়ালে আমি সকেটটা রাখবো। এই আমার সকেটে থাকলো। সো অলওয়েজ কমার্শিয়াল বিল্ডিং এ আপনি অ্যাজ এ মানে পেয়ার হিসেবে সকেটটা ব্যবহার করবেন। এই যে, সো দেখেন আমি এখন যেটা করব, এইটাকে ওয়ারিং করে দেবো। দেখেন এই যে, সো আমি এই ডিবি বোর্ড থেকে এখানে একটা কানেকশন নিয়ে যাই, কানেকশন নিলাম। এখন আপনার হয়তো মনে হতে পারে যে ভাই আপনি এইখানে কানেকশন কিভাবে নেবেন। সো এইখানে দেখেন কানেকশন হওয়াটা মুশকিল, কারণ আমার যেখানে স্টেয়ার থাকে, স্টেয়ারের উপরে যে ছাদ থাকে, এই ছাদের মধ্য দিয়ে আপনি পাইপ টানতে পারবেন না, কারণ ছাদগুলা একটা এক এক হাইটে থাকে। তো সেই জন্য যেটা আমরা করতে পারি, যে আমার এই জায়গাতে ঠিক আছে পাইপ, আমি 1 ইঞ্চি পাইপ নিতে পারি। দেখেন এটা আমার নট 3/4 ইঞ্চি কন্ডুইট, এটা আমার 1 ইঞ্চি কন্ডুইট। 1 ইঞ্চি কন্ডুইটের মধ্যে দিয়ে আমার এই সকেটের জন্য তিনটা তার লাগবে। একটা হচ্ছে ফেজ, একটা আমার নিউট্রাল, একটা হচ্ছে আমার আর্থিং কন্ডাক্টর। আমি করব কি, 1 ইঞ্চি পাইপের মধ্যে 6টা তার আমি নিব। প্রথম তিনটা তার আমার এটার জন্য যাবে। এরপরে আমি আবার 1 ইঞ্চি পাইপ ব্যবহার করবো, যেটা আমার ওয়ালের মধ্যে দিয়ে আমি কাটবো। সে এই যে ওয়ালটা কাটলাম, সো ওয়াল কাইটা আমি এই জায়গায় গেলাম। দেখেন এই যে, সো এই এই তারপর আমি এই দুই জায়গায় কানেক্ট করে দিলাম। এখন কেউ যদি মনে করে যে এই চারটা সকেট মিলে ভাই একটা সার্কিট করছে, এটা কিন্তু ভুল। আমি জাস্ট রুটটা শো করেছি, এটা আমার রুট। সো আমার এই দুটো সকেট হচ্ছে আমার একটা সার্কিটে, এইটা আমার আরেকটা সার্কিটে। তো এই সার্কিটের কেবলটা নেওয়ার জন্য আমি একটা মোটা পাইপ ব্যবহার করছি। এই পাইপের মধ্যে দিয়ে আমি এটার জন্য তো কেবল নিছি, সেই সাথে এই পর্যন্ত যাওয়ার জন্য আমি কেবলটা এখানে এনে রেখা দিচ্ছি। তারপর আমি এই দিক দিয়ে ওয়াল কাইটা যে পাইপ ব্যবহার করছি, তার মধ্যে দিয়ে কিন্তু আমি ওই কেবলটা নিয়ে চলে গেছি। সো এই ধরনের আপনাকে স্ট্র্যাটেজি ফলো করে নিতে হবে। সো এরপরে ধরেন আমি এই জায়গায় গেলাম, ওয়ারিংটা করি। সো আমি এখান থেকে এই পর্যন্ত আসলাম, তারপরে এইখান থেকে আমি এই পর্যন্ত আসি। সো এরপরে আমার আর একটা লাগবে, এই যে দেখেন, আসলে এটা আমার এখন দরকার নাই। এই যে এই পর্যন্ত আসলাম, মেবি আমার এইটাকে একটু ফ্যাসিলেট করতে হবে। দেখেন এই যে আমি এখানে কানেকশন করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো কলামের মধ্যে না রাখাটা ভালো। সো কলামের মধ্যে অনেক সময় আমাদের হয়তো একটু পড়ে যেতে পারে, বাট চেষ্টা করবেন যে কলামের ভেতরে যেন আপনার পাইপগুলো না যায়। এই গেল। আর এরপর আমি এটাকে এখান থেকে কানেকশন করে দিচ্ছি। দেখেন এই যে, সেটা কলামের একটু যদি ভেতরে পড়ে যায়, তখন আপনাকে একটু পাইপগুলোকে সরাই নিতে হবে। দেখেন এইভাবে সরাই নিলাম। সো আমার এই যে রুমটা করলাম, এই রুমে দেখেন আমার মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা 12টা সকেট আছে। 12টা সকেটের জন্য আমার 6টা সার্কিট হয়েছে। এখন এই 6টা সার্কিট এবং লাইটিং সার্কিট, তার মানে আমি বুঝতে পারতেছেন যে এই রুমের জন্য প্রায় হচ্ছে আমার 6টা বা 7টা সার্কিটের প্রয়োজন হইতো। সেই জন্য কমার্শিয়াল বিল্ডিং এ মোটামুটি দেখা যায় যে 5টা বা 6টা রুম মিলে একটা সার্কিট বা একটা ডিবি বোর্ড আপনার কিন্তু হয়ে যায়। তো অনেক সময় যেটা আমরা করে থাকি, যে সার্কিটের সংখ্যা যখন অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কিছু মানে অপটিমাইজ ডিসিশন নেই। সেটা কেমন? সো এইটা মনে করেন আমি ডিলিট করে দেবো, এই দুটো আমার দরকার নাই, এটা বাদ। আমি করতে পারি কি, এই তিনটা সকেট আমি একত্রে করতে পারি। দেখেন এই তিনটা সকেট আমি এক জায়গায় রাখলাম, এই, কারণ অ্যাজ পার বিম রেশিও অনুযায়ী তিনটা সকেট আমি অ্যাড করতে পারি। এরপরে আমি এইখান থেকে একটা লাইন টানলাম, এখানে আনি, এই দুইটা আর এইটা মিলে আমি অ্যাড করে দিই। দেখেন এই যে, তার মানে কি আমি একটা সার্কিট কমাইলাম। দেখেন এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আগে 6টা সার্কিট ছিল না, এখন দেখেন 5টা হয়ে গেছে। সো এইটা অনেক ইন্টারেস্টিং, রাইট? সো এই কাজটা কিন্তু আপনি দেখবেন যে আপনার যে প্রজেক্ট গুলো আছে,
সেই প্রজেক্ট গুলোতে যে রুমে আপনি ডিজাইন করতেছেন সেই রুমের মধ্যে যে সকেট গুলো হবে সেটা কি কাজে ব্যবহার করা হবে। এখানে এখানে কম্পিউটারই থাকবে। তো কম্পিউটার যদি থাকে একটা সকেটে সর্বোচ্চ আপনার 300 ওয়াটের বেশি আসবে না। তো তিনটা সকেট মিলে আপনার আসবে 900 ওয়াট, খুব বেশি হলে আপনার 1000 ওয়াট। সো অ্যাজ পার বিএনবিসি অনুযায়ী এই সমস্ত সকেটে 1300 ওয়াট লোড নিতে পারে, কিন্তু যদি আপনি রিয়েল লাইফে কখনো চেক করেন এই সমস্ত সকেটে আপনি 1700 1800 ওয়াটের লোডে এমনিতে চালাতে পারবেন। তার মানে দেখেন তিনটা সকেট দিলেও কিন্তু সেটা আপনার কোনো প্রবলেম হইতেছে না। কিন্তু যদি কোনো একটা ল্যাব হইতো, কোনো ল্যাবরেটরি হইতো, সেই ক্ষেত্রে স্পেসিফিক ইকুইপমেন্ট থাকতো, সেই ইকুইপমেন্টে দেখা গেলো যে এক একটা ইকুইপমেন্টের লোডে 1 কিলোওয়াট বা দেখা গেলো 800 ওয়াট। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জেনে দুইটা বা তিনটা বা একটা সকেট মিলে সার্কিট করবেন, এটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। ওকে, সো আমরা আশা করি এতটুকু আমরা ক্লিয়ার করতে পারছি যে কিভাবে কমার্শিয়াল বিল্ডিং আমরা এই কাজটা করে থাকি। এখন আমি যদি একটা সার্কিট ডায়াগ্রাম করতে চাই তাকে আমাকে নাম্বারিং করতে হবে। দেখেন আমি নাম্বারিংটা শুরু করবো যে কোনো একটা সাইড থেকে। অলওয়েজ মনে রাখবেন যে আপনাকে নাম্বারিং করতে হবে একটা সাইড থেকে। এইটা শুধুমাত্র কন্ট্রাক্টরে ভালোর জন্য না, যখন আপনি প্যানেল শিডিউল করবেন তারপর হচ্ছে আপনার বিইউ করবেন তখন যে কোনো একদিক থেকে নাম্বারিং করলে আপনি বুঝে যেতে পারবেন যে কোন জায়গা থেকে শুরু এবং কোন জায়গা শেষ হয়েছে। সো এটা আমার Q1, এটা আমার Q2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এই দিকটা আমি যাব না, আমি যেখানে আমার শেষ হয়েছে সেখান থেকে যাব। দেখেন আমার এইখান থেকে, সো এইটা, 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 তারপরে হচ্ছে আমার এইটা, এইটা এবং এইটা। ওকে, সো আমি এটা 1, এটা আমার 2 করি, তারপরে এইটাকে আমি 3 করি, এটা 4, 5, 6, 7, 8, এটা 9, এইটা আমার হচ্ছে 10, এটা 11, এটা 12। সো আশা করি এই নাম্বারিং এর ফরম্যাটটা আপনারা বুঝতে পেরেছেন। সো আমার এই রুমে দেখেন 1 2 3 4, এই চারটা মিলে দুইটা সার্কিট, এটা মিলে একটা সার্কিট, এই তিনটা মিলে একটা সার্কিট, এটা মিলে একটা সার্কিট। সো আমার কিন্তু হয়ে গেল। ওকে, এখন যদি আমাকে এইটা এনশিওর করতে হয় যে আহ, এই রুমের মধ্যে আমি লাইট, ফ্যান, সকেট এইটা করার পরে আর্কিটেক্ট আপনাকে হয়তো বলছে যে ভাই আমার তো এখানে ফল সিলিং হবে, তো ফল সিলিং হওয়ার কারণে আপনার লাইটে কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা কেমন আসে, তো এইটা দেখানোর জন্য আমি এখানে এটা অলরেডি করে রেখেছি। দেখেন এটা খেয়াল করেন, আমি আপনাদেরকে ওইখানে যা দেখাইছি সেইটা এই রুমের মধ্যে আছে। কিন্তু ফল সিলিং যখন তৈরি করা হয়, ফল সিলিং এর ক্ষেত্রে যেটা হয় যে মোটামুটি 2 ফিট 2 ফিট 1 ফিট 1 ফিট এরকমই গ্রিড কিন্তু বানানো হয়। তো এই গ্রিড গুলা যখন হয় তখন এই গ্রিড গুলার উপরে আমাদেরকে লাইটগুলো বসাইতে হয়। এখন দেখেন আমার যে পজিশনে লাইটটা বসছে সেইটা মোটামুটি গ্রিডটা ক্রস করে যায়। দেখেন এই যে গ্রিডটা ক্রস করে এই জায়গার মধ্যে চলে আসে। So, এইটা যদি আমি বসাই তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। সেই জন্য করা লাগছে কি, এই লাইটটাকে ধরে আমাকে এরকম জায়গার মধ্যে বসাই দেওয়া লাগছে, এই একটা। সিমিলারলি আমাকে এইটাও এখানে বসাই দেওয়া লাগছে। তো আপনারা যদি জিজ্ঞাসা করেন যে ভাই হ্যাঁ এই গ্রিড গুলাকে আমরা বানাইনি, না, এইটা যে আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট থাকে ওরা ফল সিলিং লেআউটটা তৈরি করে দেয়। সো ফল সিলিং এর উপরে যে আমরা যখন লাইট বসাই এটাকে বলা হয় আরসিপি প্ল্যান, রিফ্লেক্টেড সিলিং প্ল্যান। তো এই আরসিপি প্ল্যানে অনেক সময় হয় কি আমাদের যে পজিশনে আমার ক্যালকুলেশনের লাইট বসছে সেখান থেকে কিছু কম্প্রোমাইজ করে নিতে হয় জাস্ট বিকজ অফ ওই ফল সিলিং লেআউটটা যেন দেখতে সুন্দর লাগে। তো সেই জন্য আমরা এখন এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখেন এই যে আমার লাইটটা এই জায়গা বসতো, এই সোজা করে আসতো, আমরা এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে এই জায়গার মধ্যে নিয়ে গেলাম। তো আপনি যখন কোনো ডিজাইন করবেন তখন হচ্ছে সবার আগে আরসিবির কথা ভুলে যাবেন যে আরসিবি বলতে কিছু আছে, এটা বাদ। তো নিজের মতো করে আগে দেখবেন যে কোন জায়গাতে আমার লাইটটা ঠিক মতো বসে বা আমার কোন জায়গাতে এটা ঠিক মতো এটা বসছে। তারপরে যদি আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট থেকে আরসিবি প্ল্যান তৈরি করা হয় বা আরসিবি প্ল্যানে বানানো হয় তখন আপনি আরসিবি প্ল্যানটা নেবেন। আরসিবি প্ল্যান নেওয়ার পরে বসায় দেখবেন যে আসলে ঠিক কতটুকু ভ্যারিয়েশন আসছে। তো ভ্যারিয়েশন গুলো দেখে যদি মনে হয় যে না এটা আমি করতে পারবো বা এটা আসলে ঠিকঠাক মতো আছে, আপনি জাস্ট ওটাকে একটু ম্যানুয়ালি চেঞ্জ করে দিবেন। যেখানে আমাদের হয়তো ছিল হয়তো এরকম পজিশনে, এরকম পজিশনে আমরা এটাকে জাস্ট কয়েক ইঞ্চি সরায় এই জায়গার মধ্যে নিয়ে চলে আসলাম। আর যদি দেখেন যে একদম মেসিভ চেঞ্জ আছে, আপনি কোনোভাবে এটাকে অ্যাকোমোডেট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আর কিছু কথা বলে দেখেন যে আমার এখানে যে লাইটের চাহিদা আছে বা আমার যে টাইপের লাইটটা প্রয়োজন তার সাথে হয়তো ফল সিলিং লেআউটটা ঠিক মিলতেছে না। তো সেই ক্ষেত্রে হয়তো দুইজনের পরামর্শক্রমে
ফলস সিলিং এর লেআউটও চেঞ্জ হতে পারে, অথবা আপনাকে লাইটের মানে প্যাটার্ন চেঞ্জ করা লাগতে পারে, বা লাইট ফিক্সচার গুলার মডেল চেঞ্জ করা লাগতে পারে। যেমন যদি এমন হইতো যে আরসিবি প্ল্যানে ধরে আমার এখানে পড়ছে আর আমার ডিজাইনের লাইট পড়ছিল হয়তো এরকম জায়গাতে, তো আপনি কি এতখানি সরাতে পারবেন? সো এখান থেকে 6-7 ফিট সরালে তো আপনার কোনো ইয়ে থাকা যাবে না। তো এরকম পজিশন গুলোতে হয়তো আপনাকে লাইটের সংখ্যা বাড়ানো লাগতে পারে, লাইটের মডেল চেঞ্জ হতে পারে, অথবা আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমাকে আরসিবি লেআউট চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে সে হয়তো ফলস সিলিং এর পজিশনটা চেঞ্জ করে ফেলতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে সবার আগে আমরা লাইটিং করব। সো লাইটিং এর পরে আমরা করব সকেট। তো লাইট এবং সকেট যখন হয়ে যাবে, তখন আমরা দেখবো যদি আরসিপি থাকে, আরসিপি আসার পরে যদি কোনো চেঞ্জ হয় তো সেই চেঞ্জ গুলোকে আমরা অ্যাকোমোডেট করে নিব। এখন হচ্ছে আপনাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে এই রুমটা করা। দেখেন, সো আপনি এই রুমটা করার সময় যেটা মনে রাখবেন যে এই সোজা বিম আছে, দেখেন। সো এই জায়গা আমার বিম আছে, এবং এই বিমটা আমার এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। তো এই বিম গুলা ঝুলছে প্রায় মানে 3 ফিটের কাছাকাছি, 2 ফিট 9 ইঞ্চি, মানে যেহেতু বড় বিল্ডিং। তো যদি আপনি এই জায়গা লাইট ব্যবহার করেন, এই লাইটের আলো কিন্তু এই বিমের মধ্যে দিয়ে ক্রস করে এই জায়গাতে খুব বেশি আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে কন্ডিশন থাকে বা আমরা যেটা মনে করে থাকি সেটা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং এ বিমটাকে কনসিডার করে অলওয়েজ আপনার জোন ঠিক করতে হয়। তার মানে আমি যখন এই অংশে চিন্তা করতেছি বিম আছে, আমি ডিজাইন করার সময় এটাকে আলাদা একটা জোন চিন্তা করব, এবং এইটাকে আমি আলাদা একটা জোন চিন্তা করব। সো জোন চিন্তা করে তারপর আমি এটা ডিজাইনটা করে দেবো। কারণটা হচ্ছে আমার যদি লাইটগুলো বসে, হয়তো দেখা যাবে আমার এই জায়গাটা লাইট বসছে, আমি হয়তো মনে করছি এই লাইটটা আমার এখানে আলো দিব, আমি পরের লাইটটা ধরেন এই জায়গায় বসাইছি, তাহলে দেখা যাবে এই জায়গাতে আপনার অন্ধকার পড়ে গেছে। তো সেটা না চিন্তা করে আপনাদের চিন্তা করবেন এইভাবে করে যে আমার জোনটাই এতটুকু। সো আমি শুরু করবো এখান থেকে এই পর্যন্ত। দেখেন আমি এইখান থেকে এতটুকুর মধ্যে আমি একবার ফিক্সার বসাবো, আর এইখান থেকে আমার এইখানে এক রকম ফিক্সার বসাবো, যাতে করে আমার এই বিমটা কোনো অবস্টাকল সৃষ্টি করতে না পারে। আর যদি মনে করেন যে আপনার বিম না থাকতো, মানে ফল সিলিং থাকতো, তো ফল সিলিং নর্মালি করা হয় বিমের নিচ দেয়া। তো সেই ক্ষেত্রে এই জায়গা বিমটা কোনো গুরুত্বপূর্ণ কোনো কাহিনী হইতো না। আপনি তখন এই পুরো জিনিসটাকে এই অ্যাজ এ সিঙ্গেল ফ্রেম হিসেবে কাউন্ট করতে পারতেন, যে আমার লাইটটা যদি আমার এই জায়গা বসে, তো বিম যেহেতু নাই, বিমটা ফল সিলিং এর উপরে, তার মানে পরের লাইট যখন মনে করেন আপনার এই জায়গা বসবে, সমস্যা কিন্তু নাই। এই লাইট এবং এই লাইটের মধ্যে কোনো ফিজিক্যাল কোনো গ্যাপ নাই, যে দুইজনে কিন্তু দুইজন দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে যখন আপনি আর্কিটেকচারাল ফাইল পাবেন, তখন দেখে নেবেন যে এই সমস্ত বিল্ডিং এ ফলস সিলিং হবে কেন। যদি হয় সেই ক্ষেত্রে বিমটা কনসিডার করার দরকার নাই। আর যদি ফলস সিলিং না হয় সেক্ষেত্রে অলওয়েজ আপনাকে বিমটা কনসিডার করে এই ডিজাইনটা করতে হবে। তো আমি একটা ফরম্যাট বলে দিচ্ছি, আমি দেখেও দিতেছি এটাকে। সো আপনারা নিজের একটু ওয়ারিংটা করে দেখেন যে দেখতে আসলে সুন্দরটা হয় কিনা। এই যে এই হচ্ছে ফরম্যাট, আমি ফাইলটা দিয়েও দিব, দেখেন এই যে ফাইল হচ্ছে এটা। সো আমরা যেটা করেছি ডিফারেন্ট, দেখেন এই যে। সো এইটা আমার আলাদা জোন। সো তারপর আমি এইটাকে আলাদা করে করে নিয়ে আসি, খেয়াল করে দেখছেন। সো এটা আলাদা জোন, এটা কিন্তু আলাদা জোন। ওকে, আরেকটা হচ্ছে যে যখন আপনি ডিজাইনটা করবেন তখনই আপনাকে অনেকগুলো জিনিস মানে মানে মনে মনে মাথার মধ্যে ক্যালকুলেশনে রাখতে হবে। সেটা আসলে কি? সেটা হচ্ছে এই যে মনে করেন আপনি কোনো ওয়ারিং করতেছেন, সুইচ বোর্ড ওয়ানটা একটা সার্কিট। তো এই সুইচ বোর্ড ওয়ান যে সার্কিটটা করলেন, এই সার্কিটের লোড কত আছে, এইটা কিন্তু আপনি চাইলেই অটোমেটিক ক্যালকুলেশন করে ফেলতে পারেন। কিভাবে? সো ধরেন আমার এখানে ফিক্সার আছে টোটাল 10টা, তার মধ্যে 4টা ফ্যান, 6টা লাইট। 4টা ফ্যান আমার 400 ওয়াট, রাইট? তো 6টা ফ্যান আমার 36 ওয়াট করে আছে। এই আমার 36 × 6, আর এদিকে আমার 400। তার মানে আমি কত পাইছি? 616 ওয়াট আমি পাইছি। 616 ওয়াটকে আমাকে যদি কারেন্ট ক্যালকুলেশন করতে হয়, এটাকে কিলোওয়াটে নিয়ে যেতে হবে। দেখেন নিলাম, তো সিঙ্গেল ফেজে গুণ করতে হয় কত দিয়ে? 5.68 দিয়ে। দেখেন 5.68 দিয়ে গুণ করলাম। রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যাজ পার বিম রেশিও হচ্ছে 6.5। সো এখানে 5.77 অ্যাম্পিয়ারের আমার কারেন্ট আসে। তো আপনি এখানে যে সার্কিট ব্রেকারটা দিবেন সেটা হচ্ছে 5.77 অ্যাম্পিয়ার হবে, বা তার থেকে এক সাইজ বড় হবে। তো 6 আছে, সো আমি কিন্তু এখানে 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দিলে আমার চলে যাইতেছে। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি বলেন তো? কিন্তুটা হচ্ছে যে এই সমস্ত রুমে সুইচ বোর্ডের সাথে আমাদের একটা 2 পিন সকেট রাখতে হয়। তো এই যে 2 পিন সকেটটা, এইটা অ্যাজ এ লাইটিং সার্কিটের পয়েন্ট হিসেবে আমাদেরকে কনসিডার করতে হয়। তো অ্যাজ পার বিনবিস অনুযায়ী 2 পিন সকেটের জন্য 300 ওয়াট বলা হয়, কিন্তু আমরা বাস্তবে এই সমস্ত সকেট থেকে যখন লোডটা ক্যালকুলেট করি, গড়ে 50% ধরতে হয়। তার মানে ধরেন আপনার এখানে 150 ওয়াট আসবে। আমাদের ছিল হচ্ছে 616, এই 616 প্লাস 150 কত পেলেন? 766। এখন এই 766 রেসপেক্টিভে কারেন্টটা বের করেন। সো 1000 ভাগ করেন, গুণ করেন 5.68 দিয়ে,
আর রিস্ক ফ্যাক্টর হচ্ছে 1.65, তো 7.17 অ্যাম্পিয়ার। সো এই জন্য আপনাকে 7.17 অ্যাম্পিয়ারের পরিবর্তে 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করে নিতে হবে। ক্লিয়ার এটা? So, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে কেন আমাদের এইটা কাউন্ট করে নিতে হয়। আর একটা জিনিস হচ্ছে যে একটা লাইটিং সার্কিটে সর্বোচ্চ 10টা পয়েন্ট আপনি ব্যবহার করতে পারবেন অ্যাজ পার এটা কি বলে যে ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ডের গাইডলাইন, যে একটা সার্কিটে সর্বোচ্চ 10টা পয়েন্ট ব্যবহার করা যেতে পারে, অথবা 800 ওয়াট ম্যাক্সিমাম হতে পারে। আমাদের কত আসছিল? 766। সো ইটস অল ওকে, 800 নিচে আমাদের এটা ছিল। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে অনেক সময় হয় কি, যে 10টা পয়েন্টের পরিবর্তে আপনার হয়তো দেখা যাবে 11টা পয়েন্ট হয়ে গেছে, 12টা হয়ে গেছে, অথবা দেখা যাবে যেতে পারে যে আপনার 15টা একটু বেশি, 11টা 12টার মধ্যে থাকাটাই হয়তো ভালো। সো এরপরে আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি, এদিকে একটু তাকান। সো এই রুমে আমি একটা মিলে একটা সার্কিট তৈরি করছি। দেখেন এই যে একটা মিলে একটা সার্কিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই রুমটা খেয়াল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তো আমরা এই 14টা মিলে একটা সার্কিট তৈরি করছি কিভাবে? এই সুইচ বোর্ডে আমি ডিবি বোর্ড থেকে লাইন নিয়ে আইছি। সো এরপরে এই দুইটা কিন্তু আলাদা সার্কিট, এর সাথে কিন্তু কোনো রিলেশন নাই, কিন্তু শুধু ওয়ারিংটা আমরা একটা পথ দিয়ে করছি। এই 3 এবং 4, এই 3 এবং 4 মিলে কিন্তু একটা সার্কিট। সো অনেকে হয়তো মনে করেন যে আমার একটা রুমে একটা সুইচ السلام বোর্ড হতে পারে, নট عليكم ورحمة নেসেসারি। الله সো আমি যেটা وبركاته করছি كيف যে أسوي এই সুইচ বোর্ড بالغلاشة؟ দিয়ে আমার এই অংশটা কন্ট্রোল করেছি, আর নিচের যে অংশটা বা বিএম এর নিচে সেটাকে আমরা এই সুইচ বোর্ড থেকে কন্ট্রোল করেছি। সো এই দুটা সুইচ বোর্ডের সমন্বয়ে আমরা একটা সার্কিট তৈরি জোহরের করে নামাজ দিয়েছি। পড়ছস? ওকে, সরি। আর তুই আসছিস, তুই এখন কি ডিউটিতে ওকে, সো আসিস আমরা আশা নাকি করি বাসায়? যে এই কাজটা আমরা করে ফেলতে পারবো। তো আমি যখন আপনাদেরকে এটা দিব, তো সবার আগে যেটা করবেন, এটাকে মনের মধ্যে চিন্তা করে নেবেন যে আমার এই জায়গাতে একটা পয়েন্ট আসবে। সো আমার এই জায়গাতে একটা ওয়ারিং হবে, আমার এই রুমে একটা ওয়ারিং হবে, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ আমার এই মুবারক। রুমে একটা ওয়ারিং হবে। দেখেন, কি অবস্থা? তার মানে আমার ডিবি বোর্ড থেকে যেগুলা আউটগোয়িং এ আসতেছে, আল্লাহু আমি আকবার, একটা তার আল্লাহু আকবার, আল্লাহু স্কেমেটিক ভিউ আকবার, কিন্তু আল্লাহু আকবার, দেখে ফেলছি অলরেডি। আল্লাহু সো আকবার, এই আল্লাহু একটা, আকবার। এই একটা, এই একটা। এখন যদি আপনি জানেন যে আমার Really দুইটা সুইচ বোর্ড serious. লাগবে, সো ধরেন আপনি ইমাজিনারি চিন্তা করলেন যে এই সুইচ বোর্ড থেকে আমার এই সুইচ বোর্ডে আমার একটা কানেকশন আসবে। দেখেন এই যে সিমিলারলি এই জায়গাতেও এই সুইচ বোর্ড থেকে এখানে একটা কানেকশন আসবে, এখান থেকে এখানে একটা কানেকশন আসবে। তো যখন আপনি সুইচ বোর্ডটা বসাবেন, জাস্ট সিম্পলি এটাকে কপি করেন, এই যে সুইচ বোর্ড, সেটাকে কপি করে আমি এখানে নিয়ে আসি। তারপর আপনি এডিট করেন সুন্দর করে দেখানোর জন্য, বাট এটা আপনার র একটা প্ল্যান হিসেবে থাকলো। সো এইখানে একটা থাকলো, এটাকে কপি করেন। সো কপি করে আপনি এটা এখানে বসান। সো আপনার এটা এখানে গেল। এরপরে যেটা করেন সেটা হচ্ছে এটাকে কপি করেন, এখানে নিয়ে আসেন, এই জায়গার মধ্যে বসে নেন। সো এটাকে ধরে রোটেট করেন, দেখেন রোটেট করে দিলাম। সো আমার এখানে লেগে গেল। সো এরপর আমি এটাকে ধরে এখানে বসাই, এই এখানে বসাই নিলাম। সো এরপর আপনি কিন্তু সুন্দর করে লাইট ফ্যান গুলো বসে আমরা যেভাবে করেছি এটা কিন্তু করে ফেলতে পারবেন এই যে জিনিসটা। ঠিক আছে, তো এইটা আমাদের একটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। আমি এটা নেক্সট ক্লাস আরো এক্সপ্লেন করবো। আজকে আমার মানে শরীরটা খুব বেশি ভালো নাই, তো আজকে আমি এই পর্যন্ত ক্লাসটা রাখতেছি। আর আমি ফাইলটা দিয়ে দেবো, একটু দেখে নিয়েন, যাতে করে আপনারা নেক্সট ক্লাসগুলোতে এটা একটু প্র্যাকটিস করে রাখতে পারেন। একটা জিনিস কি, যদি আপনি একটা রুম মনোযোগ দিয়ে করতে পারেন, বাকিগুলা কিন্তু জাস্ট কপি পেস্ট। এটা শুধুমাত্র এই ফ্লোরের জন্য না, যে কোনো কমার্শিয়াল বিল্ডিং এ বেশিরভাগ রুমগুলো একই রকম।